আমি আপনাদেরকে বলবো যে আপনারা কৃষিকাজ করেন না যদি এটা হয় ওল্ড ট্রেডিশনাল কৃষিকাজ। টাকা দিলেন, বীজ দিলেন, সে উৎপাদন করলো, বিক্রি করে কার কাছে? আমার কাছে যে বিষটা দিয়ে আপনি পোকা মারছেন সেই বিষটা যদি আপনার হৃৎপিণ্ডে যায়। ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে আমরা এই যে অনুষ্ঠানটা গল্পের পেছনের গল্প, এই গল্পের মধ্য দিয়ে আমরা চেষ্টা করি আপনাদের মধ্যে নতুন কিছু তথ্য দিতে, কিছু ভাবনা তৈরি করতে এবং এমন কিছু কথা, এমন কিছু প্রবলেম বা এমন কিছু সম্ভাবনা নিয়ে আলাপ করতে যেগুলো আপনার আসলে উদ্যোক্তা লাইফে বা আপনারা যারা উদ্যোক্তা হতে চান তাদের জীবনে কোনো না কোনোভাবে কাজে লাগবে। সো আজকের অনুষ্ঠান থেকেও আপনাদেরকে আমরা কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব, কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা যেখান থেকে যুক্ত আছেন এই মুহূর্তে একটু কমেন্টে লিখে ফেলেন কে কোন দেশ থেকে, কোন জেলা থেকে এবং কোন উপজেলা থেকে, একটু কমেন্টে লিখবেন এবং আপনারা এই অনুষ্ঠানটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন যাতে করে সেইখান থেকে আপনি সত্যি সত্যি কিছু শিখতে পারেন। কারণ আমাদের পুরো অনুষ্ঠানটার মূল উদ্দেশ্যই হচ্ছে কিছু শেখানো। সো আজকে আমরা আলাপ করব আমাদের একজন উদ্যোক্তা, বাংলাদেশে এই মুহূর্তে যে কয়েকটা স্টার্ট আপ সম্ভাবনাময় হিসাবে দেখা যায় তার মধ্যে একটা উইগ্রোর ফাউন্ডার অ্যান্ড সিইও মাহমুদুর রহমান। তার সাথে আমরা গল্প করব কিভাবে উনি এখানে এলেন, কেন এলেন, কি তার চিন্তা, কি তার লাইফের পারপাস, কোথায় যেতে চান এবং যেটা করছেন সেইটাকে নিয়ে ওনার এই মুহূর্তে ভাবনা কী, এরকম সব কিছু নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং এইখান থেকে আমরা চেষ্টা করব যে আপনাদের জন্য আসলে নতুন যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কোথায় কোথায় সম্ভাবনা জায়গা আছে সেগুলো আমরা কথা বলার চেষ্টা করব। চলেন আমরা মাহমুদের সাথে আলাপ করি। মাহমুদ, ওয়েলকাম টু ইউ। আমরা ভাইয়া মানে অনেক স্ট্রাগল করে আজকে এই অনুষ্ঠানটা করতে পারছি, সেই জন্য তোমাকে বিশেষ করে ধন্যবাদ। কারণ I have seen your patience. No, I'm privileged. That's Thank really you so much encouraging. for inviting me and giving me the opportunity, ভাইয়া। Thank you so much. Thank you. মাহমুদ, আপনি তো আমাদের নিজের বলার মতো একটা গল্প আপনি ফলো করেন, জানেন। আমরা গত প্রায় 8 বছর 8 মাস ধরে এই কাজ করে যাচ্ছি বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণ তরুণীদের জন্য। 38 লাখ ছেলে মেয়েকে আমরা এ পর্যন্ত শিখিয়েছি এবং সম্পূর্ণ বিনামূল্যে। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে এটা কেন করেন, এটাতে করে কি পান। তা আমি বললাম যে আমি একটা পাই, সেটা হচ্ছে আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করে যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে দিয়ে একটা মানুষের জীবন পরিবর্তন করা যায়, তার লাইফ এখন যে অবস্থা তার থেকে বেটার জায়গায় নিয়ে যাওয়া যায়। এর থেকে বড় প্রাপ্তি তো আর কিছু হতে পারে না। সেজন্য এই কাজটা করে যাচ্ছি। তো আমি এই কাজটা করে যাওয়ার পেছন থেকে আমি ভাবলাম একেবারে ডে ওয়ান থেকেই যে আমি এমন কিছু আলোকিত মানুষকে এখানে আনতে চাই, তার লাইফের জার্নিটাও যদি সে শেয়ার করে তাহলে আরও অনেকগুলো গল্প তৈরি হতে পারে। তো আমরা এই পর্যন্ত প্রায় 500 গল্প এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে শুনিয়েছি এবং প্রত্যেকটা গল্প হচ্ছে এক একটা সিনেমা। আমরা যে সিনেমার কথা একটু আগে বলছিলাম, সো আজকের সিনেমাটাও আমরা শুরু করতে চাচ্ছি আপনাকে দিয়ে। মাহমুদ, আমার জানার প্রথমে আপনার কাছে যেটা ছিল সেটা হচ্ছে আপনি ইস্ট ওয়েস্ট থেকে গ্র্যাজুয়েশন করেছেন, তারপরে আপনি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছেন, রবি, তারপরে বিটিসি টোবাকো, যেটা ব্রিটিশ আমেরিকান টোবাকো, তারপর রেকিট ব্যাঙ্গেজারে কাজ করেছেন। তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে এটা একটা ড্রিম। আমি নিজেও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি এক সময়, যে আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করব, ভালো স্যালারি, এনভায়রনমেন্ট চমৎকার। কি প্রণোদনা বা কি হোয়াই আপনার মধ্যে কাজ করলো? আমি হোয়াইটা শুনতে চাই যে আমাকে উদ্যোক্তা হতে হবে। সত্যি কথা বলতে ধন্যবাদ ভাইয়া প্রথমত যে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং আপনার এত বিশাল এই জার্নিতে আমি যদি আজকে আমাকে মানে ইনভাইট করার জন্য, আমি প্রথমেই আপনাকে বলেছি যে আপনি মনে হয় আমার দেখা ওয়ান অফ দ্য পার্সন ভেরি ফিউর মধ্যে যারা হচ্ছে নিজের খেয়ে বনের মোষ তাড়ান। অ্যান্ড থ্যাংক ইউ যে এই কাজটা আপনি চালিয়ে যাচ্ছেন বলে হয়তো বা আমাদের দেশের এখনও ছেলেপেলেরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে এবং আমি আপনার বিগ ফ্যান অ্যান্ড ফলোয়ার। সো ভাই, আমার আসলে আমি সবসময় একটু নাম্বার দিয়ে ক্যালকুলেট করতে খুব পছন্দ করি ভাইয়া। তো
আমার আসলে দুটো জায়গা থেকে আসলে আমার এন্টারপ্রেনারশিপ হওয়ার আসলে প্ল্যান বা জার্নি ছিল। তা আমি আসলে খুবই মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, খুব বড় লোকের ছিল না, আবার খুব স্ট্রাগল করে বড় হয়েছি, ব্যাপারটা এমন কিছু না। তো আমি যখন আমার বাবাকে দেখতাম, উনি যেহেতু সরকারি ব্যাংকের কর্মকর্তা ছিলেন, তো আমার আসলে প্রথম জিনিসটা আসলে একটা জিনিস মাথায় আসতো, তারপরে কি। তো বাবা বলতেন যে উনি জয়েন করেছেন একজন জুনিয়র অফিসার হিসেবে, এরকম করতে করতে উনি প্রিন্সিপাল অফিসার হয়েছেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার হয়েছেন, তারপরে কি আব্বা হচ্ছে রিটায়ারমেন্টে চলে গেছেন। তার মানে আমরা যেটাকে আমরা বলি পিরামিড। তো তখন আমার কাছে একটা জিনিস মনে হলো যে ইভেন আমি যখন একটা ব্রিটিশ আমেরিকান টোবাকোতে দেখেছি যে বিএটির ইতিহাসে একমাত্র সিইও হয়েছিলেন শেহজাদ মুনিম, বাংলাদেশের প্রথম সিইও, কোন একজন সিইও ছিলেন। কিন্তু বিএটি প্রতি বছর বেস্ট আউট অফ বেস্ট হয়তো 200-300 ট্যালেন্ট নেয়, তারা সবাই কিন্তু সিএক্সও হতে পারে না, এবং সিইও তো দূরের কথা। তা আমার মাথা ছিল হচ্ছে যে আমি একটা ডেটা রেশিও করে দেখলাম যে অনলি দ্য 0.01% মানুষ আসলে সিএক্সও হতে পারে। তো আমার মাথায় ছিল এরকম যে ওই 0.01% হওয়ার জন্য যদি আমাকে এত পরিশ্রম, এত স্যাক্রিফাইস, এত ডেডিকেশন করতে হয়, তাহলে সেটা আসলে আমি অন্যের জন্য কেন করব? সেইটা যদি আসলে আমি আমার নিজের জন্য করি, তাহলে কি ভাইয়া এটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা অনেক বেশি না? মানে ধরুন আপনি 30 বছর জীবন যৌবন দিয়ে বউ বাচ্চা ফেলে পরিশ্রম করলেন টু বি দ্য সিইও না, লাইক সিএমও, সিএফও, সিএইচআরও অর সিও, দিয়ে দিন শেষে আপনি একটা সময় রিটায়ারমেন্টে যাবেন, আপনাকে একটা ফেয়ারওয়েল দেওয়া হবে, চলে যাও, ফুল স্টপ হয়ে গেল না? কিন্তু এই 25টা বছর যদি আপনি ওই 0.01% হওয়ার ওই সেম এফোর্টটা নিজে এন্টারপ্রেনার হওয়ার জন্য দিতেন, তাহলে কি কোনো ফুল স্টপ হতো? এই গল্পটা কিন্তু আপনার উদ্যোক্তা হওয়ার গল্পের মতো চলতেই থাকতো, তার সন্তানরা আসতো, তারপরে তার সন্তানরা আসতো। তো এবং দ্বিতীয় একটা জিনিস আমার কাছে আমি এখানে একটু থামাই। Sure. মানে আপনার কথা থেকে আমার মধ্যে একটা প্রশ্ন আসছে, এই যে আপনি এই যে একটা অ্যানালাইসিস, এই যে একটা ভাবনা দেখা, যে আরে এরকম তো হইতে পারে, সো আমাদের তরুণরা এই দেখাটা দেখে না কেন, বা এই ভাবনাটা কিভাবে আসে একটা মানুষের ভেতরে? ওকে, এটার একটা কারণ আছে ভাই। এটা হচ্ছে আমরা সবসময় আমি মজা করে বলি যে যত বেশি নিজেকে কেন WH কোশ্চেন ওয়াই অ্যান্ড হাউ করতে পারে, সে আসলে তত বেশি আসলে এই ভাবনাটা আসতে পারে। আমি আপনাকে ছোট্ট দুটো এক্সাম্পল বলি ভাইয়া। আমার জীবনে এটা আসছিল হচ্ছে, আমার বাবা যেহেতু ব্যাংকে চাকরি করতেন, তো ব্যাংকের যারা অফিসারদের এমপ্লয়ি যারা ছিলেন, তাদের অফিসারদের সন্তানরা যখন ভালো রেজাল্ট করতো, তখন আইসিবি ব্যাংকের যে চেয়ারম্যান, উনি আসলে সরকার থেকে নির্ধারিত বেশিরভাগ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো একজন প্রফেসর থাকেন আর কি। তো তার থেকে হচ্ছে একটা স্কলারশিপের অ্যামাউন্ট নেয় 10,000 টাকা, সাথে একটা ক্রেস্ট নেয় ভাইয়া। আমি আসলে ভাইয়া অত ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট আমি বাজে স্টুডেন্টও ছিলাম না, আমার আর কি মানে রোল 1, 2, 3 ছিল না, বাট 5, 6, 7 ছিল। কিন্তু আমার কাজিনরা সব সময় দেখতাম যে ওইটা পেতো আর কি, খামটা পেতো। আমার বাবা সবসময় খুব দুঃখ করতেন, খুব মন খারাপ করতেন যে তোমাকে নিয়ে আমি কখনো যেতে পারলাম না। এবং ওখানে আবার ব্যাপার ছিল, স্টেজে গেলে বাবারও সাথে যায়, গিয়ে আবার সালাম স্যার, চেয়ারম্যান স্যার, এটা আমার ছেলে স্যার। তার বাবা বলে আমি তোমাকে নিয়ে কখনো বলতে পারতাম না। তো আমি তোমার বাবাকে, তখন আমি ক্লাস 7, 8 বাবাকে বললাম, বাবা চেয়ারম্যান কি ব্যাংকের মালিক? এই চেয়ারম্যান কি ব্যাংকের মালিক? তো বলতেছে যে না, উনি হচ্ছেন যে ডেপুটেশনে আসে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তাকে এটা দেওয়া হয়। তো আমি তখন বললাম, তাহলে ওনার কাছ থেকে আসলে আমার খাম নেওয়াটা ওয়াই উইল বি লাইক দ্যাট মাচ, মানে লাইক প্রেস্টিজিয়াস এগেইন ওয়াই রাইট? রেদার দেন তুমি যদি আমার হয়তো উনি এটার মালিক, তুমি আমাকে বলতে পারতা যে, আমি তো চিন্তা করতে পারতাম যে একদিন আমি আসলে ওই জায়গায় ব্যাংকের মালিক হয়ে আই উইল গিভ দ্যাট অনার, মানে এই ধরনের স্কলারশিপ। তো এই যে থাকে না যে ওয়াই কোশ্চেনটা, আসলে আমার কাছে মনে হয় যে দ্য নাম্বার 1 ইজ দ্য মিসিং অ্যাবাউট দ্য অ্যামং দ্য এন্টারপ্রেনারশিপ। সেকেন্ড, আমি একজন মানুষকে খুব ফলো করি, ওনার নাম হচ্ছে ফজলুর রহমান সাহেব। উনি হচ্ছেন সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা। আই রিয়েলি লাইক হিম। তো আমি ওনার জীবনের একটা গল্প পড়ছিলাম। উনি 1958 সালে গ্যান্ডারিয়াতে একটা ছোট মুদি দোকান দিয়েছিলেন আর কি। উনি যেদিন মুদি দোকান দিয়েছিলেন, উনি নিজেকে কখনো চিন্তা করেননি যে আমি মুদি দোকান দিচ্ছি। উনি ওদিন স্বপ্ন দেখেছিলেন মুদি দোকানটা আসলে আজকের সিটি গ্রুপ। তো আমি কেন কথাটা আপনাকে বললাম, আমি এখানে একটু পজ দিতে চাই। মানে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আমার ছেলেমেয়েদেরকে সবসময় বলি যে আপনি যদি উদ্যোক্তা হতে চান, উদ্যোক্তাদের জীবনই পড়েন।
তাহলে আপনার মধ্যে স্বপ্ন তৈরি হবে। আপনি যদি উদ্যোক্তা হতে চান 1 বছর 10 জন উদ্যোক্তার সাথে মেলামেশা করেন, 11 নম্বর উদ্যোক্তা আপনি হবেন। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। এই যে আপনার ভেতরে উদ্যোক্তার বীজ বপন হয়েছে কিন্তু এইসব কারণে। অবশ্যই ডেফিনেটলি। মানে আমার কাছে যেটা মনে হয় ভাই, দেখেন যে উদ্যোক্তা হওয়ার জন্য আমরা সবার আগে 1 নাম্বার কী কাজটা করি, কোনো একটা ইনিশিয়েটিভস নেই। কিন্তু সেই ইনিশিয়েটিভসটা কেন নিচ্ছি এবং এটা আসলে আমরা কোথায় নিয়ে যাব, সেই 15 বছর পরের চিন্তাটা যদি আমরা না করতে পারি তাহলে আসলে উদ্যোক্তা হওয়া খুব কঠিন। কারণ আমি ফজলুর রহমান সাহেবের কথা এই কারণে আমি শ্রদ্ধাভরে বলি যে আমি একটা অ্যানালাইসিস করেছিলাম, আবার অ্যানালাইসিস, যে গ্যান্ডারিয়াতে ওই সময় কতগুলো মুদি দোকানদার ছিল ভাইয়া 1958 to 1964 এর মধ্যে। আপনি যদি যান, মানে আমি কোনো একটা জায়গা থেকে বের করছিলাম, উনি আমাকে বলেছিলেন সব মিলে 40 থেকে 50টা মুদি দোকান হবে ফুল গ্যান্ডারিয়া ওই পুরান ঢাকা মিলিয়ে। 50টা সিটি গ্রুপ তো হলো না ভাইয়া। তার মানে এই না যে তখন সবাই মুদি দোকান দিলেই আপনি সিটি গ্রুপের মালিক হয়ে যাবেন। তাহলে 50টা কিন্তু মুদি দোকান ছিল 1958 to 1964 এর মধ্যে। তো বাকি 49 জন চিন্তা করেছে কি, আমি একটি মুদি দোকান দিলাম, ওটা দিয়ে যা ইনকাম করব, বউ বাচ্চাকে খাওয়াবো, রাতে ঘুমায় যাব, শেষ। আর ফজলুর রহমান সাহেব কিন্তু এই জন্য উদ্যোক্তার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার কাছে মনে হয়, আপনি আজকে যে ইনিশিয়েটিভটা নিয়েছেন এইটার আগামী 10 বছরের আউটকামটা কি সেটা চিন্তা করা। যখন আপনি বলবেন যে, যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি বিরক্ত থাকি, বা যখন আপনি বলবেন যে বসছিলেন ব্যবসা করতেছি, ব্যবসা করে কামাচ্ছি, কালকে সকালে ঘুমায় যাচ্ছি, আর এত কিছু চিন্তা করতে পারবো না, তাহলে এটা কিন্তু ভাই এক ধরনের চাকরি হলো। আর ওই বিগ পিকচার বা স্বপ্ন দেখাটা এবং কেন আমি উদ্যোক্তা হচ্ছে এবং যে কাজটা করছি, এই কেনর উত্তরটা জানতে পারাটাই আসলে ওই যে ফজলুর রহমান সাহেবের মতন আর কি, যে মুদি দোকান থেকে সিটি গ্রুপ। সো আমরা সেকেন্ড কারণটাতে আসতে চাচ্ছিলাম। প্রথম কারণটা হলো যে আপনি হোয়াইটা খুঁজে বেড়াতেন সবসময় এবং উদ্যোক্তাদের জীবনী পড়তেন, এই জিনিসগুলো আপনাকে ইন্সপায়ার করতো। সেকেন্ড কারণটা বলছিলেন যে আমি উদ্যোক্তা হওয়ার পিছনে যেটা ড্রাইভ করেছে আপনাকে। আচ্ছা ভাই, সো যেটা বলছিলাম ড্রাইভ করার পিছনে ডেফিনেটলি 1 নাম্বার কারণ ছিল, যেটা আমি একটু আগে অলরেডি বলেছি, যে এফোর্ট অ্যান্ড পরিশ্রম যদি করি তাহলে সেটা অন্যের জন্য না করে নিজের জন্য করলে আসলে আরও বাই 10x বেশি। আরেকটা জিনিস ভাই আমাকে খুব মানে ইন্সপায়ার করতো আসলে, যেটা একটু ফানি পার্ট ভাইয়া, তারপর আমি খুব কনজারভেটিভ ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমার বাবা খুবই রিলিজিয়াস ছিলেন আর কি। হ্যাঁ, তো ছোটোকালে আমি ছোটোকাল বলতে খুব মানে 1998 থেকে 2007-এর কথা বলছি, এই সময়টার সময়। তো ওই সময়টায় আমরা সপ্তাহে একদিন বাংলা সিনেমা দেখতে পারতাম। তো সেটা ছিল শুক্রবারে ভাই, মনে আছে, এবং সেটা ছিল যে বিটিভিতে 3টার সময়, 3:30। মাঝখানে এবার ছিল বৃহস্পতিবার রাত 11টাও দেখাইতো আর কি। তো ওইখানে সবচেয়ে বেশি দেখাতে হচ্ছে জসিম, শাবানা, আলমগীর, এদের মুভি, নট লাইক দ্যাট তখনকার রিয়েল মুভি দেখাতো, 80s-এর মুভি দেখাতো। তো তখন ওই মুভির একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার খুব ভালো লাগতো, যে সেখানে গরিব থেকে কিভাবে ধনী হয়ে যায়। হ্যাঁ, রাতারাতি সেলাই মেশিন থেকে ফ্যাক্টরি হয়ে যায়। তো আমি তখন কিন্তু খুব ছোট, থাকে না, তখন আমার কাছে মনে হতো যে মুভি দেখতে দেখতে আমি আসলে ওই স্বপ্নের জগতে চলে যেতাম, যে আসলে কি বাসা থেকে বের হয়ে গিয়ে সেলাই মেশিন করে এই জায়গায় চলে আসা যায়, এবং আসলেই অন্য যে কোনো প্রফেশন থেকে ব্যবসায়ীদের প্রফেশনটা এতটা পাওয়ারফুল, ওটা আমাকে আসলে ইন্সপায়ার করতো। তারপরে ভাইয়া যা পরবর্তীতে যেটা ইন্সপিরেশন আমার ছিল সেটা হলো ভাইয়া, সেটা হচ্ছে ইন্টারেস্টিং, মানে নো অফেন্স, যে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আমি চিন্তা করলাম ভাইয়া, যে মানে কংগ্রেস আর বিজেপি চেঞ্জ হয়, মুকেশ আম্বানি কিন্তু ভাই চেঞ্জ হয় না। তাহলে মুকেশ আম্বানির জায়গায় সেখানে ক্ষমতায় যে আসুক তাকে লাগবে, সে কিন্তু মুকেশ আম্বানির কাছেই যায় এবং তার ছেলের বিয়েতে বিয়ে খেতে যায়। সো আই থিঙ্ক লাইক দ্যাট দ্য philosophy and the gravity of being an entrepreneur is so big, যেটা আসলে ধরেন অন্য কোনো প্রফেশনে নাই। এক্স্যাক্টলি। এবং আলিবাবা খ্যাত জ্যাকমা বলেছিলেন যে আমি গভর্নমেন্টের কাছে যাই না, গভর্নমেন্ট আমার কাছে আসে। বাট আপনি এই কথাটা আমাকে দারুণ ইন্সপায়ার করেছিল। আপনি চিন্তা করে দেখেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলতে ভয় পায় না ভাইয়া? কিন্তু এলন মাস্ককে কথা বলতে ভয় পায়, চোখে চোখ রেখে মুখে মুখে বলছে যে আমি প্রয়োজনে আরেকটা দল বানাবো। কয়দিন আগে বললো না আরেকটা দল বানিয়ে ফেলবে। তো পাওয়ার অফ এন্টারপ্রেনারশিপটা কিন্তু ওই জায়গায় হার না মানা, রুল। এবং এটা কিন্তু ব্যাপারটা এরকম না, আমাদের যতগুলো খলিফা ছিলেন, খলিফা রাশিদিন যারা ছিলেন, প্রত্যেকেই কিন্তু অনেক বড় বড় বিজনেসম্যান ছিলেন, এবং তারা যারা বিজনেস করেছেন তারা কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন। তো সেই জায়গাটা আসলে ডেফিনেটলি ইন্সপায়ারিং ফর আস। অ্যাবসলিউটলি। সো এটা তো বোঝা গেল যে আমি
উদ্যোক্তা হব, মাল্টিন্যাশনাল কোম্পানির লোভনীয় চাকরি, সিএক্সও হব কি হব না, এসব চিন্তা বাদ দিয়ে উদ্যোক্তা হব। ওয়াই এগ্রিকালচার? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন ভাই। আমার জীবনে এগ্রিকালচার আসার পিছনে দুটো রিজন ছিল ভাই। একটা তার আগে একটু উইগ্রো সম্পর্কে জেনে নেই, তারপর এগ্রিকালচারে আসি। আচ্ছা, উইগ্রো আসলে বেসিক্যালি একটা এগ্রি বেস ফিনটেক স্টার্ট আপ, যেটা আসলে আমরা 2021 জুনে শুরু করি। সো আলহামদুলিল্লাহ আমরা 5 বছর পার করি। কত টাকা রেজ করেছো এ পর্যন্ত? এখন পর্যন্ত প্রায় $2.1 মিলিয়ন। ওয়াও, আলহামদুলিল্লাহ ভাই। এবং এটা পুরোটাই ফরেন ইনভেস্টমেন্ট, 100% এফডিআই। তো গল্পটা এরকমই ছিল ভাই যে 2021 জুনে আপনার সাথে গল্প করছিলাম ভাই, তখন আমরা দুইজন, আমি এবং আমার কো ফাউন্ডার আলভি, এবং আমাদের একজন চেয়ারম্যান আছেন, এখন উনি আছেন শামীম ভাই। তো উনি আমাদেরকে একটা সিড মানি দিয়েছেন, অল্প টাকা, 10 লাখ টাকা আর কি। ঠিক আপনি যেভাবে করে শুরু করেছিলেন 50,000 টাকায়। সো আমরা 10 লাখ টাকার ওইটা দিয়ে একটা ছোট্ট 200 স্কোয়ার ফিটের রুমে আমরা বনানী ডিউচেসে শুরু করি আর কি। মানে তখন কি মাথায় আসছে যে এগ্রোতেই যাব, না জাস্ট কিছু একটা করবো? না ভাই, আমি আসলে এই এগ্রো নিয়ে রিসার্চ করছিলাম। এটা আসলে আপনার এখানকার মাধ্যমে আমি জানাতে চাই যে আমি আসলে খুবই অত রিস্ক টেকার মানুষ না আর কি, আমি খুব ক্যালকুলেটেড রিস্ক টেকার মানুষ। সো আমি উইগ্রো শুরু করব এটা নিয়ে আমি রিসার্চ এবং এক্সপেরিমেন্ট চালানো শুরু করি 2016 থেকে 2021, 6 বছর। শুরু করার আগ পর্যন্ত 6 বছর? হ্যাঁ, 6 বছর আমি দুটো কাজ করেছি ভাইয়া। একটা হচ্ছে আমার বিজনেস মডেলটা ভায়াবল কিনা এইটা, দ্বিতীয় কাজটা করেছি আমার পারফেক্ট কো ফাউন্ডার খুঁজে বের করা। কারণ আমি মনে করতাম নিজেকে যে আমি একজন বীরেন্দার সেওয়াগ, শুরুতেই মায়ের, কিন্তু ভাই আমার তো রাহুল দ্রাবিড় লাগবে, মিস্টার কুল। সো এই মিস্টার রাহুল দ্রাবিড়কে খুঁজতে, আর আমার বিজনেস মডেলটা কি আসলে আদৌ ভায়াবল কিনা, এটা কাজ করবে কিনা, এইটা করতে আমি 6 বছর চাকরির পাশাপাশি আমার যত সেভিংস ছিল ওটা দিয়ে আমি আসলে R&D রিসার্চ করেছি। যে কারণে হয়তো আমি বলতে পারি আলহামদুলিল্লাহ যে উইগ্রোর আমার ফার্স্ট স্টার্ট আপ। রিসার্চের ইয়েগুলো যদি একটু জানতে পারি, তো প্রথমত ওয়েগুলো কি ছিল বা কোথায় কোথায়? সো তার আগে আমি যেটা উইগ্রোর গল্প একটু ইয়েটা শেষ করে দিই ভাইয়া। তো আমরা তখন দুইজন মানুষ শুরু করি, যেটা নিয়ে আপনার থেকে গল্প শুনছিলাম আপনার। তো ওই 10 লাখ টাকার সিড মানি আমাকে দেয় শামীম ভাই। সো এখন উইগ্রো প্রায় 140 জনের কোম্পানির মানুষ, 140 জন মানুষ কাজ করে ফুল টাইম আলহামদুলিল্লাহ। 5,000 স্কোয়ার ফিট, 200 স্কোয়ার ফিট থেকে রুম। আমরা লাস্ট ইনভেস্টমেন্ট রেজ করি অ্যারাউন্ড $11 মিলিয়ন ভ্যালুয়েশনে, মানে $11 মিলিয়ন কোম্পানির দাম উঠে আর কি লাস্ট যখন আমরা ইনভেস্টমেন্ট রেজ করি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমরা এখন আসলে চেষ্টা করছি যে বাংলাদেশ পেরিয়ে অন্যান্য আরও 2টা কান্ট্রিতে উইগ্রো এক্সপ্যান্ড করা আর কি। সো বাট এটা আসলে আমরা ওই 5 বছর আগের ওই 200 স্কোয়ার ফিটের রুম থেকে আসলে আমাদের কাজগুলো শুরু হয়। অ্যাবসলিউটলি। সো উইগ্রো কাদেরকে নিয়ে কাজ করে এবং অপারেশনটা কি? তো উইগ্রো প্রথমত ভাই যে কাজটা করে সেটা হচ্ছে, যেহেতু আপনি আমার ফেনীর মানুষ, আপনি আমার ভাষায় বুঝবেন। তা আমার এই আইডিয়াটা যেটা আসে ভাইয়া, সেটা হচ্ছে আমি যখন ছোটোকালে নানুবার যেতাম তখন আমি দেখতাম হচ্ছে বর্গা বলে একটা জিনিস আছে ভাইয়া। আমাদের এখানে বর্গা আছে, রাইট ভাই? অনেক দেশে এটাকে বাগা বা আদি বলে আর কি। তো আমি দেখতাম যে আমার নানির বাড়ি গোয়ালঘর মোস্ট অফ দ্য টাইমে একটা সময় গিয়ে খালি থাকতো, কারণ আমার নানি বয়স হয়ে যায়, বাসিদের লোকজন থাকে না। তো তারা অন্য মানুষজনকে গরু কিনে দেয়, এবং কোরবানির সময় গরুটা যখন বিক্রি হয় তখন ওই গরুটার প্রফিটের টাকাটা আমার নানিকে দেয় এবং বাকিটা তারা রেখে দেয়। আমার ছোট খালাকে দেখতাম, উনি বিশেষ করে পছন্দ করতো ছাগল কিনে দিতে, কারণ ছাগলের 2টো বাচ্চা হয়। একটি বাচ্চা আমার খালা পাবে, আর একটি বাচ্চা হচ্ছে সে যিনি পালবেন সে পাবে আর কি। মা ছাগলটা হচ্ছে মালিক আমার খালা। তো দ্য আইডিয়া কেম ইন মাই মাইন্ড ভাই আসলে, যে মানুষ যদি স্টক মার্কেটে ইনভেস্ট করে, মানুষ যদি জমিতে ইনভেস্ট করে, মানুষ যদি গোল্ডে ইনভেস্ট করে, তাহলে মানুষ কেন এগ্রিকালচার ইনভেস্ট করবে না? ওয়াই নট এগ্রিকালচার উইল বি লাইক সামথিং অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। লাইক ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবো, তাহলে আমি এগ্রিকালচার ইনভেস্ট করবো। এই আইডিয়াটা কিন্তু নতুন না, এটা কিন্তু ধরেন আমি জানি না কত বছর ধরে আছে, যে গ্রামগঞ্জে এটা চলে আসতেছে। আমার জমি আপনি চাষ করবেন, ধানের 3 ভাগের 2 ভাগ আপনার, 1 ভাগ আমার, আমি গরু কিনে দিলাম। তার মানে কি এই যে বর্গা, তার মানে কি এটা কি ইনভেস্টমেন্ট না? এইটা কেন ভাই, এটাকে কেন রিকগনাইজ হবে না? এটা কেন ভাই ধরেন ডিজিটালাইজ হবে না? তো তখন ভাই আমি যখন 2016 সালে ব্রিটিশ আমেরিকান হকাতে চাকরি করি, আলহামদুলিল্লাহ ভালো স্যালারি ছিল। তো আমার সাথে সবাই ধরেন ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতো, ওইসব জায়গায় ইনভেস্ট করতো। আমি আমার একটা বন্ধুর গরুর খামারে ইনভেস্ট করতাম। ওকে। এবং ওখানে এভরি 15 ডেজ পর আমি যেতাম ফাইন্যান্সিয়াল মডেল বানানোর জন্য, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এইবার এই গরু থেকে কত টাকা লাভ হবে সেটার প্রেডিকশন বের কর। কারণ ভাই আপনি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করলে তো সে প্রেডিকশন মডেলটা দেখতে পান। তো ওয়াই নট এগ্রিকালচার উইল বি সো কুল, লাইক আমি এখানে ওয়ার্ড থাকবে, পোর্টফোলিও,
এখানে ওয়ার্ড থাকবে আইআরআর, যেগুলো ইনভেস্টমেন্টের ভাষা। তো আমি চিন্তা করলাম এইটাকে আসলে এই ফ্রেমওয়ার্কে ফালানো যায় কিনা, যেখানে আমি রিস্ক কি থাকবে সেটাকে আগে প্রেডিক্ট করতে পারবো, লাভ কতটুকু হবে সেটাকে প্রেডিক্ট করতে পারবো, লাভটাকে কীভাবে বাড়ানো যাবে সেটা নিয়ে আগে থেকেই প্রিকশন করতে পারবো। এই যে রিসার্চটা, এইটা করার জন্য আমি আমার বন্ধুর গরুর খামার টাকা দিতাম, আর ওকে বলতাম যে তুমি সবগুলো খরচ এভাবে হিসাব করে রাখবা, এবং আমি ফাইন্যান্সিয়াল মডেলে প্রেডিক্ট করবো যে আসলে এবার আমরা কত টাকা লাভ করবো, এবং লাভ করার সময় দেখবো যে ডেভিয়েশন কত, আসলে আমি যা বলেছিলাম তাদের লাভ বেশি হলো না কম হলো, লাইক এজ এ ফান্ড ম্যানেজার, ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট। 16 সালে করলাম নিজের টাকায়, 17 সালে আমার ফ্রেন্ডরা আমাকে ফান্ড দিল, 18 সালে শ্বশুর টাকা দিল। এরকম করে আমি দেখলাম যে কখনো আমার ভালো লাভ হচ্ছে। আমি ওই সময়টা রিসার্চের সময় একবারও লস করিনি, ব্রেক ইভেনে ছিল, একবার কোরবানির মার্কেট খুব ডাউন ছিল আর কি। দ্যাট ওয়াজ মাই রিসার্চ ভাইয়া। সো 2021 সাল পর্যন্ত গিয়ে আমার কাছে মনে হলো যে না, আমার রিসার্চ ডান। আমি মনে হয় অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট ফর এগ্রিকালচার আমি সাকসেসফুল। এখন তার মানে কি বিজনেস কনসেপ্ট আসছে নানের গরু থেকে? নানের গরু থেকে ভাই, যখন আমি ক্লাস 7-8 পড়ি, এবং পাশ করে যেদিন থেকে আমি চাকরি শুরু করি সেদিন থেকে আমি আমার এক্সপেরিমেন্ট চালানো শুরু করি। কারণ আমার যে বললাম ভাই, আমি খুব ক্যালকুলেটেড রিস্ক টেকার। আমি আসলে মানে থাকে না অনেকে কালকেই শুরু করে দিবে, আমি আবার ছাপ দিয়ে করতে পারি না। আমি আমার কথা প্রথমে বললাম ভাই, অ্যানালাইসিস করা, একটু নাম্বার। আমার 6 বছর লাগছে যে টু কাম আপ উইথ দ্য নাম্বার, থাকে না ওই যে স্বপ্নে পাওয়ার মতন। 6 বছর পরে আমার কাছে মনে হলো অনেক তো কি বলে নেট টেস্ট হলো, নেট প্র্যাকটিস হলো, এবার রিয়েল ম্যাচ খেলো। কারণ আমি রাহুল দ্রাবিড়কেও খুঁজে পাইছি। তো উইগ্রো যেটা করে ভাই, উইগ্রো কৃষকদেরকে 3টা জিনিস দিয়ে থাকে। একটা হচ্ছে অ্যাক্সেস টু ক্যাপিটাল। অ্যাক্সেস টু ক্যাপিটালের মধ্যে একটা হচ্ছে রিটেল ইনভেস্টমেন্ট। আমরা ওই বর্গটাকে ডিজিটাল করে দিয়েছি, যেখানে ঢাকার মানুষ বসে নীলফামারী কোনো কৃষককে ইনভেস্ট করতে পারে, নীলফামারীর কৃষক বসে ঢাকার মানুষ থেকে ইনভেস্টমেন্ট নিতে পারে। ইটস নট এ ল্যান্ডিং প্ল্যাটফর্ম, সুদের কারবার নাই এখানে, প্রফিট শেয়ারিং মডেল। রিস্কটাকে স্ট্রাকচার করা ইন্স্যুরেন্সের মাধ্যমে, যাতে কৃষকরা মানে কৃষিতে ইনভেস্ট করে এটা কৃষকরা ভালো লাভ পায়। সেখান থেকে ভাই আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংক 39,000 কোটি টাকা রেখে দিয়েছে ব্যাংকগুলোর জন্য, যাতে তারা কৃষিতে লোন দেয়। এবং গিয়ে দেখলাম ভাই কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টই নেই, 90% কৃষকের ব্যাংক অ্যাকাউন্টই নাই ভাইয়া। কৃষকটা লোনটা পাবে কিভাবে? তখন আমাদের মাথায় আসলো, প্রথমত শুরু করলাম ইনভেস্টমেন্ট নিয়ে। শুরু হলো যে এমন যদি কিছু করা যায়, কৃষক বাড়িতেই বসে থাকবে, তার ব্যাংক অ্যাকাউন্টটা খুলে যাবে। আবার ব্যাংক তার অফিসে বসে থাকবে, সে ব্যাংক অফিসে বসে বসে কৃষককে লোন দিতে পারবে। তাহলে কেমন হয়? তখন আমরা সেই টেকনোলজি, সে ক্রেডিট ইঞ্জিন, সে লোন মনিটরিং সিস্টেম, এখন এটাতে আমরা এআই এবং স্যাটেলাইট অ্যাড করছি। তো ব্যাংকের কাছে যখন গেলাম ভাই 2022-এ, তো ব্যাংক তো আমাকে জিজ্ঞেস করবে প্রথমে, আমি জানি যে তোমাকে যে আমি আমার ফান্ড ম্যানেজ করতে দিব, তোমার কি অভিজ্ঞতা আছে? তখন ভাই কি বললাম জানেন? ওই যে মানুষজন আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে কৃষকদেরকে ইনভেস্ট করলো না, ততদিনে আমরা 40 কোটি টাকা ইনভেস্টমেন্ট ম্যানেজ করে ফেলছি। এবার ব্যাংকে গিয়ে বললাম, দেখো আমি তোমাকে আইডিয়া নিয়ে আসি নাই, আমি আনস্কিল না, আমি 40 কোটি টাকার ফান্ড ম্যানেজ করেছি কৃষির জন্য, আমাদের কৃষকদের জন্য, মানে আমি ফান্ড ম্যানেজমেন্টে এক্সপার্ট। ব্যাংক স্টেটমেন্ট দেখতে বললো, আসলেই তো এই প্রথম কাউকে পেলাম যাদের টেকনোলজিও আছে, যাদের আবার স্কিল আছে রিয়েলি এগ্রিকালচারে ফান্ড ম্যানেজ করার। তারপর আস্তে আস্তে করে ভাই ব্যাংকগুলো আমাদের পার্টনার হওয়া শুরু করলো। এখন বাংলাদেশের টপ 12টা ব্যাংক আমাদের পার্টনার। উই ম্যানেজ দেয়ার ফান্ড। আমরা গ্লোবাল 2টা ফান্ড আমরা ম্যানেজ করেছি কৃষকদেরকে ফাইন্যান্স করার জন্য। এর বাইরে ভাই আমরা শুরু করলাম হচ্ছে, কৃষক তো ভাই লোন পেলো, ওই টাকা দিয়ে ভাই দেখলাম যে মায়ে বানায় পুঁতে বেচে টাইপের বীজ তারা ব্যবহার করা শুরু করছে। লোন নিল, লো গ্রেডের বীজ ইউজ করলো, লোন ডিফল্ট করা শুরু করলো। তখন আমরা চিন্তা করলাম যে না, কৃষকের জন্য আমরা এমন একটা মার্কেট প্লেস করতে চাই যেখানে শুধু টপ ক্লাস সিডগুলোই থাকবে, চেইন ফার্টিলাইজারগুলো থাকবে, মানে ব্যাক এন্ডেও কাজ করতে হবে। এক্স্যাক্টলি। কৃষক ওই 100 টাকা লোন দিয়ে যাতে সে ট্র্যাপে না পায়, ওই টাকা দিয়ে যাতে সে টপ ক্লাস সিড ফার্টিলাইজার পায়। তখন আমরা একটা মার্কেট প্লেস করলাম, নাম হলো কৃষি উৎস, যেখান থেকে কৃষক 100 টাকার বদলে 100 টাকার সমপরিমাণ বীজ সার পাওয়া শুরু করলো, এবং যেটা দিয়ে কৃষক আসলে ফসল ফলানো শুরু করলো। তো এটা ইন্ডিয়াতে খুবই বিগ মডেল, দেহাত এইটার কোম্পানি, অনেকটা ভাই লার্জ ফার্মার মতন। আমাদের এখন নেক্সট প্ল্যান হচ্ছে বা লার্জ ফার্মার মতন, আমরা এরকম অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি দেবো কৃষকের লার্জ ফার্মা। কৃষক জানবে যে এই দোকানে গেলে, লার্জ ফার্মে আপনি গেলে কেন যান? অরিজিনাল ওষুধ, সব ওষুধ ওখানে যাবে, অরিজিনাল
প্রোডাক্ট পাবে। তার মানে কি এটা কি এগ্রোর সব ধরনের প্রোডাক্ট কি আপনারা এক্স্যাক্টলি, শুধুমাত্র সরকারি সারগুলো ছাড়া, ইউরিয়া, টিএসপি, কারণ ওগুলোতে অনেক পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স। কি কি প্রোডাক্ট তারা কাজ করছে? ভাই বীজ, আমরা নিজেরাও বিদেশ থেকে বেশ কিছু ভালো বীজ নিয়ে আসছি, প্লাস বড় বড় যে কোম্পানিগুলো আছে সিনজেন্টা, বায়ার, ব্র্যাক, বড় বড় কোম্পানি বীজগুলো পাওয়া যাচ্ছে আমাদের কি এখানে। কি ফিনিশ প্রোডাক্টের বীজ? লাইক ভাই ভুট্টা, ভুট্টা, তারপর হচ্ছে ভাই ধানের মধ্যে আছে উপসি জাত, তারপর হচ্ছে ভাই বিভিন্ন ভেজিটেবলসের সিড, তারপর ভাই মাইক্রোনিউট্রিয়েন্ট লাইক সালফার, জিঙ্ক, বোরন, এই তো জিনিসগুলো। এখন এই যে ভেজিটেবলে বা ইসেতে যে রাসায়নিক ইউজ করা হয় সেটা এনশিওর করেন কিভাবে? হ্যাঁ, সত্যি কথা বলতে আমি আসলে আপনার এখানে পর্দার সামনে খুব বলবো না যে আমি খুব বেশি এটা ইউজ করতে পারি, মানে এটাকে কন্ট্রোল করতে পারি। আমরা আমাদের এই জায়গাটা কাজ করার জন্য ভাই আমরা একটা ইন্টারেস্টিং কাজ করা শুরু করছি ভাই। এই কৃষি উৎসটাকে আমরা ওপেন করে দিতে যাচ্ছি। থাকে না ভাই আমেরিকার একটা নামি দামি বায়োটেক স্টার্ট আপ, থাইল্যান্ডের একটা বায়োটেক স্টার্ট আপ, যে কিনা হয়তো ভাই এমন একটা ফার্টিলাইজার বানিয়েছে যেটা হচ্ছে জৈব সার, অর্গ্যানিক, অথবা সে একটা বীজ আবিষ্কার করেছে, অথবা সে টেকনোলজি আবিষ্কার করেছে, সে বাংলাদেশে আসতে চায় না। দূর, বাংলাদেশে যাব, আমাদের এই টেকনোলজি, আমাদের এই প্রোডাক্ট কে ইউজ করবে? আমাদের প্রোডাক্ট হচ্ছে আমেরিকান ফার্মাররা ইউজ করবে, আমাদের প্রোডাক্ট ইউরোপিয়ান ফার্মাররা ইউজ করবে। তা আপনার মতন ভাই আমরা চিন্তা করলাম এই কৃষি উৎস প্ল্যাটফর্মটাকে আমরা এই বিদেশি এগ্রিটেক, বায়োটেক, যেখানে বড় বড় ল্যাবে বিভিন্ন ইনভেনশন হয়, তাদের সাথে আমরা কানেক্ট করি, যে বলি দেখো তোমার বাংলাদেশে আসার জন্য কিচ্ছু করতে হবে না, তোমার প্রোডাক্ট আমার ফার্মাররা নিবে, সেটা প্রমোট করার দায়িত্ব আমার, জিরো ইনভেস্টমেন্ট, তোমরা শুধু তোমাদের প্রোডাক্টগুলো আমাদেরকে দাও। তখন ভাই আমরা রিসেন্টলি আমরা এরকম বেশ কিছু বড় বড় প্রোডাক্ট আমরা আনলাম, যেমন ভাই ন্যানো ইউরিয়া, লিকুইড ইউরিয়া, যেটা ব্যবহার করলে নর্মালি যে কৃষকের 1 বিঘাতে 40 কেজি ইউরিয়া লাগে, সেখানে কৃষকের ইউরিয়া লাগবে 5 কেজি। ওকে, তার মানে ভাই 5 কেজি যদি সে ইউরিয়া ব্যবহার করে ন্যানো ইউরিয়া ব্যবহারের মাধ্যমে, মানে রেগুলার ইউরিয়া লাগে 5 কেজি আর 1 লিটার ন্যানো ইউরিয়া, তাহলে 25-35 কেজি ইউরিয়ার ব্যবহার কমে গেল। তাহলে আপনি কি রাসায়নিকের জায়গাটা কমে গেল, প্রোডাকশন কষ্ট লো হয়ে গেল। অবশ্যই ভাই। আমরা ভাই একটা প্রোডাক্ট আনলাম, এটার নাম বললাম হলো সিড প্লাস। এটা উগান্ডাতে এবং ইন্দোনেশিয়ার ধানের ফার্মাররা খুব ব্যবহার করে। এটা হচ্ছে কমলার ছোকলা থেকে তৈরি একটা লিকুইড, যেটা দিলে ভাইয়া ধানের বীজতলা নর্মালি যদি লাগে 1 মাস লাগবে মাত্র 16 থেকে 17 দিন। ও, ইন্দোনেশিয়ার ধানের কৃষক এটা খুব ব্যবহার করছে। এবং নর্মালি ধরেন যে ধানের যে জার্মিনেশন, অঙ্কুরোদ্গম, সেটা প্রায় 30-40% বেড়ে যাচ্ছে। তার মানে কৃষকের বীজের খরচ কমে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু কেমিক্যাল না। তো আমরা ভাই আসলে ওই প্ল্যাটফর্মটাকে এক্সটেন্ড করা ট্রাই করছি, যাতে কৃষক লোন পেয়ে এই গ্লোবাল টেকনোলজিগুলো বাই করে তারা যাতে আসলে ব্যবহার করতে পারে, সেখানে ভালো ফলন এবং যেটা আপনি বললেন রাসায়নিকের ব্যবহারটা কমানো যায়। এর বাইরে ভাই আমরা রিসেন্টলি যেটা আপনাকে বলছিলাম, আমরা চাই যে আমাদের কৃষকরা টেকনোলজিতে আসুক। আমরা ভেরি রিসেন্টলি ভাই আমরা ড্রোন লঞ্চ করেছি, কারণ কৃষকের এখন সবচেয়ে বড় কষ্ট ভাই লেবার কস্ট। সাথে আরেকটা কষ্ট ভাই, আপনি হয়তো বা ভালোভাবে লেবার পাওয়াই যায় না। সাথে আরেকটা কষ্ট ভাই, একটা রিসার্চে আসছে, ওয়ার্ল্ড ব্যাংকের রিসেন্ট রিসার্চে 90% কৃষক ক্যান্সারের ঝুঁকিতে আছে রাসায়নিক ব্যবহার করার কারণে। কারণ ভাই যখন সে পেস্টিসাইডসটা দিচ্ছে হাত দিয়ে মুখে কিন্তু কোনো মাস্ক নাই ভাই, কিছু নাই। তার মানে ওটা কিন্তু স্প্রেটা তার নাকের ভিতরে যাচ্ছে ভাই। যেটা দিয়ে আপনি যে বিষটা দিয়ে আপনি পোকা মারছেন, সেই বিষটা যদি আপনার হৃৎপিণ্ডে যায়, ভয়ঙ্কর। তো এই জন্য কিন্তু ভাই বিদেশে কেউ subject ভাবছে না এগুলো ভাবছে নিয়ে। না। এই জন্য যদি আপনি দেখেন বিদেশে কিন্তু ভাই আপনার ড্রোন টেকনোলজি আছে, যে আপনি অনেক দূরে থাকবেন, ড্রোন গিয়ে অটোমেটিকলি 12 মিনিটের মধ্যে 1 একর জমি স্প্রে করে চলে আসবে। যেখানে আপনার স্প্রে করতে লাগে 5 ঘন্টা, অনেক খরচ লাগে, লেবার শর্টেজও কমলো, কৃষকের হেলথটাও আসলো। এই ধরনের টেকনোলজিগুলো তো ড্রোন ইউজ করাটা কতটা কস্ট ইফেক্টিভ? ভেরি কস্ট ইফেক্টিভ ভাই, ভেরি কস্ট ইফেক্টিভ। আমরা ধরেন 1 একর জমির জন্য আমরা 400 থেকে 450 টাকা চার্জ করছি, যেখানে 1 একর জমি স্প্রে করতে ওই কৃষকের কমপক্ষে 950 টাকা খরচ হয়। তার মানে আপনারা কি আপনার কৃষকের বাইরেও কারোর জন্য সাপোর্টটা দিচ্ছেন? অবশ্যই। আমরা শুধুমাত্র ভাই আমরা বলি, আমরা যেমন ধরেন ভাই ফাইন্যান্সিং, যখন আমরা অ্যাক্সেস টু ক্যাপিটাল দিই, ওইটা হচ্ছে একটা পুল অফ ফার্মার। যখন আমাদের কৃষি উৎস থেকে যখন ভাইয়া বীজ, সার এগুলো কিনে, এটা সবার জন্য ওপেন। ড্রোন সবার জন্য ওপেন। আমরা ভাই এখন নতুন একটা টেকনোলজি নিয়ে কাজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে ভাইয়া গ্রিন হাউস অথবা নেট হাউস। আপনি বলেন না ভাইয়া, এই মাহমুদ কৃষক তো দাম পায় না, দাম জীবনও পাবে না ভাই। আচ্ছা, আমি এই প্রশ্নটাতে আসতে যাচ্ছিলাম। আপনি টাকা দিলেন, বীজ দিলেন, সে উৎপাদন করলো, বিক্রি করে কার কাছে? আমার কাছে। ও, সো ইউ আর অলসো বায়ার? আমি হচ্ছে বায়ার। আমরা ওটাকে বলি কমোডিটি ট্রেডিং ভাই। আমরা কৃষকের এই ফসলটা আমরা কৃষকের কাছ থেকে কিনে নিই,
সব না সব। ওকে পুরোটা কিনে, এবং যে আমার থেকে লোন নেয়নি বা যে আমার থেকে সার বীজ কিনেও নি তারটাও কিনে নিই, ওকে নিয়ে আমরা এটা বিক্রি করে দিই আমাদের কর্পোরেট বায়ারদের কাছে। এই কারণে ভাই আমরা একটু গ্রেইন ফোকাস, গ্রেইন বলতে যেটা আমরা বুঝি শস্য, মানে ভুট্টা, ধান, পাট, যেমন খুব রিসেন্টলি আমরা তুলা শুরু করেছি, যেগুলোর আমাদের ভাইয়া বড় বড় B2B কর্পোরেট বায়ার আছে। এবং আমাদের ব্যর্থতা যেখানে এখন আমরা যেতে পারিনি সেটা হচ্ছে আমরা এখনো সবজি চাষে আমরা সবজির কৃষকদেরকে লোন দিই না, কারণ সবজিতে আমরা বাইব্যাক করতে পারি না, ভ্যালু চেইনটা এখনো স্ট্রাকচারটা ওই জায়গাটা আমরা সাপোর্ট দিতে পারছি না। তো আমরা একটু গ্রেন শস্য জায়গা থেকে আমরা করি, তো আমরা এটাকে বলে কমোডিটি ট্রেডিং ভাই। এখানে আমার একটা ইন্টারেস্টিং স্বপ্ন আছে ভাই আমার, সেটা হচ্ছে আমি শুনেছি বা দেখেছি যে নিউ ইয়র্কে বা ইউরোপে স্টক মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে ভুট্টা বিক্রি হয়, তুলা বিক্রি হয়। তা আমি স্বপ্ন দেখি ভাই আমার কৃষকের ভুট্টা বা তুলা আমি আসলে দোকানে বিক্রি করবো না ভাই, ক্যাপিটাল মার্কেটে বিক্রি করবো। ঢাকা স্টক মার্কেট থেকে ভাই একদিন আপনি বলবেন আজকে আমি ভুট্টা কিনবো, কারণ ভুট্টার দাম আগামী 3 মাসে বাড়তে পারে, আবার 3 মাস পরে ক্যাপিটাল মার্কেটে আপনি ভুট্টা বিক্রি করে দিবেন। এটাকে বলা হয় কমোডিটি ট্রেডিং, যেটা গ্লোবাল ক্যাপিটাল মার্কেটে আছে। গোল্ড ট্রেডিং হয়, অয়েল অ্যান্ড কোল ট্রেডিং হয় আর কি। সো মানে আমরা চাই ভাই এগ্রিকালচারটা শুধুমাত্র মনে হয় সাউথ এশিয়াতে এটা করোনার জায়গা। কারণ আমি যখন শুনি জার্মানিতে যে কিনা আসলে ফার্মার, তার নাকি প্রাইভেট জেট আছে, তার নাকি চপার আছে, সে নাকি BMW ইউজ করে, তার মানে আমাদের দেশ সাউথ এশিয়াতেই মনে হয় কৃষিটা হচ্ছে করোনার জায়গা, এখানে আসলে সাবসিডি দেওয়া লাগে। ছোট্ট একটা কথা বলি ভাই, আসলে আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অনেক উদ্যোক্তার জন্য বলতে চাই, আমি আপনাদেরকে বলবো যে আপনারা কৃষিকাজ করেন না যদি এটা হয় ওল্ড ট্রেডিশনাল কৃষিকাজ। আপনারা কৃষিকাজ করেন যেটা দিয়ে মানুষ বলবে দিস ইজ দ্য মডার্ন ফার্মিং। দেখেন, আপনি বলতেছেন টমেটো চাষ করেছি, দাম পাচ্ছি না। আরে নর্মালভাবে টমেটো তো সবাই চাষ করে, আপনি কেন তখন টমেটো চাষ করেন না যখন বাজারে টমেটো কিছু 150 টাকা? তখন বলবেন কীভাবে চাষ করব। এই কৃষিকাজটা আপনারা করেন মডার্ন ফার্মিং। যেমন ধরেন ভাই এটাকে বলে নেট হাউস অথবা গ্রিন হাউস, আপনি হয়তো দেখেছেন, যেখানের মধ্যে কিন্তু ভাই আপনি চাইলে 12 মাস টমেটো প্রোডাকশন করতে পারবেন। তাহলে ভাই যখন টমেটো সিজন থাকে, তাহলে শীতের সবজি গরমের সবজি বলে কিছু থাকবে না। এক্স্যাক্টলি, কারণ কিন্তু এটা ওপেন করা যাবে না, এটার জন্য টেকনোলজি দরকার, গ্রিন হাউস দরকার, এটা দরকার। এখন ভাই আপনি চিন্তা করে দেখেন, আমি একদিন মাথার মধ্যে আসলো যে রোজার মাসে বেগুনের কেজি ভাই 200 টাকা 150 টাকা হয়ে যায়। কেন জানেন না? তখন কিন্তু বেগুনের সিজন না। তাহলে ওই সময় যদি বেগুন চাষ করা যেত তাহলে কৃষি কি ভাই অনেক লাভজনক হতো না? অ্যাবসলিউটলি। আজকে এই মুহূর্তে আপনারা এখন যদি আপনি চেক করেন টমেটোর কেজি 130 টাকা, তাহলে এখন যারা টমেটো বিক্রি করতে পারছে তারা কি অনেক টাকা লাভ করতে পারছে না? কিন্তু ঠিক 4 মাস আগে তো আপনাকে বললো যে ভাইরে টমেটো 10 টাকা গরুরে খাওয়াইতেছে, তাই না? তো আমার কাছে মনে হয় ভাই যে এই যে কৃষিটাকে আসলে মানে থাকে না যে আমরা কিভাবে AI বেস নিয়ে আসতে পারি, কৃষিটাকে কেন আসলে কৃষি না ভেবে টেকনোলজি ছাড়া কৃষি হবে না, এরকম একটা চিন্তা যদি আমরা আনতে পারি, তাহলে আপনি দেখবেন ভাই যে আমাদের দেশের একটা সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে কি জানেন? উর্বর মাটি, যেটা পৃথিবীর কারো কাছে নেই। অ্যাবসলিউটলি। এবং আমাদের দেশের 70% সয়েল হচ্ছে অ্যারেবল, মানে চাষযোগ্য। এইটা দিয়ে এই দেশটাকে যে কোথায় নেওয়া যাবে, শুধু একটা ছোট্ট জিনিস দরকার, সেটা হচ্ছে কৃষিটাকে আসলে নতুনভাবে চিন্তা করা, টেকনোলজির ভাবে। আমার কাছে খুবই সারপ্রাইজিং মনে হয় সামটাইমস, মানে ধরেন 1971 সালে আমাদের লোকসংখ্যা ছিল 7.5 কোটি। জি ভাই। জমি কিন্তু সেই 55,000 বর্গ কিলোমিটার, কিন্তু এখন বোধহয় অর্ধেক হয়ে গেছে, মানে চাষযোগ্য জমি, বাড়ি ঘর হয়ে খেলার বা নদীতে নানানভাবে চলে গেছে। কিন্তু এখন 18-20 কোটি মানুষকে কিন্তু আমাদের কৃষকরা খাওয়াচ্ছে। অবশ্যই, মানে এটা মিরাকেল। কিন্তু এটা যদি একবার ভাবি আমরা ব্যাপারটা, মানে একসময় তো আমরা আমদানি নির্ভর ছিলাম, এই চালও আমদানি করতে হতো, এখন তো লাগছে না। মাছ আমদানি করতে হচ্ছে না, সবজি করতে হচ্ছে না, কিছু করতেছে সেটা অন্য জিনিস, বাট উই আর সাফিসিয়েন্ট। এটা দেখে আমি দুটা পয়েন্ট আপনাকে বলি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। প্রথমত হচ্ছে আমরা বাংলাদেশে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ প্রডিউসার এগ্রিকালচার দিক থেকে, কিন্তু আমরা কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ ফুড ইম্পোর্টার। ধরেন ভাই আমি একটা এক্সাম্পল বলি, আমাদের দেশ RMGতে ওয়ার্ল্ডের 2nd or 3rd,
আপনি জানেন আমরা প্রতি বছর কত ডলারের তুলা আমদানি করি? Yeah, yeah, I know. $3.5 বিলিয়ন তুলা মানে আমদানি এটা করি। মার্জিনটা হিসাব করলে আমি শুনেছি প্রায় 70%ই আমাদের ইম্পোর্ট করতে হয়। মানে কিসের, ফুড নাকি না, আরএমজির। আরএমজি? ওটা তো আছে, কিন্তু তুলার ক্ষেত্রে 99% আমরা ইম্পোর্ট করি। $3.5 বিলিয়ন তুলা। এবার ভাই আপনাকে একটা অন্যভাবে কথা বলি ভাই, আমাদের জন্য সামনে একটা ভয়ঙ্কর দিন আসতেছে। কৃষকের ছেলে আর কৃষক হতে যাচ্ছে না। আপনি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যদি বলেন যে মাহমুদ আমি একটা সার্ভে করব 1000 কৃষকের উপর, বা আপনার এই মানে নিজের বলার মতো একটা গল্প এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে বললেন যে তোমরা প্রত্যেকে 10 জন কৃষকের কাছে একটা সার্ভে করবা যে আপনি কি চান আপনার সন্তান আর কৃষিকাজে আসুক, আমি মাহমুদ এখান থেকে গ্যারান্টি দিয়ে বললাম 99% কৃষক বলবে মরে গেল চাই না। ভাইয়া আমাকে আপনাকে তো খাওয়ালো আমার বাবা, আপনার বাবার বয়সী যে কৃষকরা, আমার বয়সী কৃষকরা যারা, তাদের সন্তানরা যদি কৃষিকাজটা না করে তাহলে আমাদের সন্তানদেরকে কে খাওয়াবে? আপনি দেখবেন ভাই, আপনি আমার ফেনীতে দেখবেন, ফেনীতে এখন লেবারের খুব সংকট, খুবই সংকট। কারণ আমার ফেনীর মানুষ থেকে আমাদের নিজের জমি পড়ে আছে, ইভেন বর্গাও নেয় না। এক্স্যাক্টলি ইভেন বর্গাও নেয় না। কেন জানেন ভাইয়া? কারণ একটা সময় মঙ্গা বলে একটা জিনিস ছিল, রংপুর থেকে আমরা এটাকে বলে বদুল্লা বলতাম, তারা আমাদের ফেনীতে এসে চাষ করতো। এখন ওইখানেই আপনার লেবার শর্টেজ, তারা কিছু না কিছু বাজারে একটা দোকান করে বা ইয়ে করে চলছে। নট অনলি দ্যাট ভাইয়া, বিদেশে যাচ্ছে। এক্স্যাক্টলি, আপনি কিন্তু একটা পারফেক্ট কথা বলেছেন। আমাদের ফেনীর মানুষ চিন্তা করছে যে জায়গা জমি যে আছে বিক্রি করে মিডল ইস্টে পাঠাও, বাবা আমি কষ্ট করছি তুই কষ্ট করবি না, আমি রোদ বৃষ্টিতে খাটছি তুই বিদেশে থাকবি। তাহলে ভাই যদি কৃষিকাজে যদি কৃষকের সন্তান যদি কৃষিতে না আসে, তাহলে আপনার নেক্সট জেনারেশনের খাবারটা কে দিবে? লেবার শর্টেজ অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে। দ্বিতীয়ত ভাই আমি দেখেছি, তার মানে এটা আলটিমেটলি আমাদের তোমাদের মতো ভদ্র কৃষকরা এখানে ঢুকে যাবে টেকনোলজি ব্যবহার করে। এটি একমাত্র সমাধান। কারণ ভাই আপনি দেখেন যে আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলছে যে আমার ছেলে যদি ঢাকাতে গিয়ে ফুড পান্ডাতে ডেলিভারি ম্যানে কাজ করে, ও চোখ বন্ধ করে মাসে 30,000 টাকা কামায়, 25,000 টাকা কামায়। আর এই যে কৃষিকাজ করলাম, করে এত কষ্ট করে রোদ বৃষ্টি দিয়ে কখনো দাম পাই কখনো দাম পাই না, এইটা করে আমি এই অনিশ্চয়তার মধ্যে আমার সন্তানকে কেন রাখবো? যাও গার্মেন্টস চাকরি করো, টাকা থাকলে বলে বিদেশ চলে যাও, না হলে হচ্ছে ঢাকাতে গিয়ে ডেলিভারি ম্যানে কাজ করো। ভাই মোস্ট অ্যালার্মিং থিং সেটা হচ্ছে ফুড চ্যালেঞ্জের সামনে আসবে। সম্ভাবনা কোথায়? সম্ভাবনা হচ্ছে ভাই ওই জায়গাটায় যেখানের মধ্যে কেন এই আমাদের এখন আমরা বলি যে 60-70% আমাদের ইয়ং জেনারেশন পপুলেশনের, তারা কেন এগ্রিকালচারকে প্রফেশন হিসেবে নিবে? তারা কেন এগ্রিকালচারকে আসলে কুল প্রফেশন হিসেবে নেবে? ইটস লাইক এ কুল প্রফেশন। তারা কেন ভাই আপনার এগ্রিকালচারকে মনে করবে না যে এটা আমার বাবার মতন ভেরি ওল্ড স্কুল প্রফেশন? সো আমি কি এভাবে বলতে পারি না, যেমন করোনার সময় সারা পৃথিবীর সব বন্ধ ছিল, শুধু খাবারটা আর মেডিসিনটা চালু ছিল। অবশ্যই, তো খাবার তো লাগবেই। অবশ্যই। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি বা তুমিও যেটা বলতে চাচ্ছ সেটা হচ্ছে আমাদের অগাধ বিজনেসের সম্ভাবনা আছে এগ্রিকালচার সেক্টরে, যেটা আসলে এখন আনট্যাপড রয়ে গেছে। অবশ্যই, তাই না? সো আমরা আমাদের উদ্যোক্তাদেরকে প্রমোট করতে পারি বা পরামর্শ দিতে পারি যে আপনারা এগ্রোতে ইনভেস্ট করেন, এগ্রোতে বিজনেস প্ল্যান করেন, কিন্তু ট্রেডিশনাল না। না, এক্স্যাক্টলি ভাই। ভাই আমি যদি বলি একটা ফ্রিল্যান্সার যে অনলাইনে টাকা কামাচ্ছে, তাকে আপনি রেসপেক্ট দিচ্ছেন, তাকে আপনি বলতেছেন ও হলো আমার দেশের ডলার রেভিনিউ আর্ন করতেছে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো আমার দেশের কৃষককে কি আপনি সে একই রেসপেক্ট দিচ্ছেন? দিচ্ছেন না তো। কারণ কি? সে ল্যাপটপ চালাতে পারে না, সে অতটুকু কুল না। তাহলে এই কুলটা করবে কারা? আমাদের এই উদ্যোক্তারা, ইয়ং জেনারেশন। দেখেন ভাই আমি আপনাকে একটা ম্যাথ বলি, আমি অনেকবারই কথাটা বলেছিলাম। আমি যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরি দেই ব্যাংক থেকে লোন নিয়ে, গার্মেন্টসের এই ব্যাংকের লোনের কিস্তিটা কখন থেকে শুরু হয় ভাইয়া? যেদিন থেকে প্রোডাকশন শুরু হয়। আমি বললাম আমাকে 50 কোটি টাকা দেন, আমি একটা ফ্যাক্টরি দেবো, ব্যাংক আমাকে একটা 1 বছরের লিড টাইম দেয়, প্রোডাকশন শুরু হলে তারপর আমি আসলে কিস্তির টাকা দেওয়া শুরু করি। এই তো কৃষক কেন ধানের গাছ চারা যেদিন লাগাবে মাটিতে তার 15 দিন পর কিস্তি দেওয়া শুরু করবে? তার তো 5 মাস সময় লাগবে ধানটা হতে, 4 মাস সময় লাগবে ধানটা হতে। ধানটা সে বিক্রি করবে,
টাকা পাবে, তারপর সে শোধ করবে। তাহলে কৃষি করে সে এত অপরাধ করে ফেললো, যেদিন ধান লাগাবে তার 7 দিন পর থেকে কিস্তি, ধানের মাঠে কাজও করবে, আবার রিক্সা চালাবে, আবার অথবা আরেক জমিতে বদলা দিবে, সেই টাকা দিয়ে লোনের কিস্তির টাকা শোধ করবে, ওই এনজিওর কিস্তি বা মাইক্রো ফাইন্যান্সের কিস্তি। আর যে কিনা ভাইয়া আপনার টাকা নিল, কি জানি বলে, মুদি দোকান নিল, তার জন্য তো সুবিধা ভাইয়া, প্রতিদিনের ইনকাম হচ্ছে, সেখান থেকে সে টাকা দিতে পারে, লোন দিতে পারতেছে। গার্মেন্টস যে দিল, তো আমাদের গভর্নমেন্ট মানে কৃষি ব্যাংক বা সরকারি ব্যাংক তাদের সিস্টেমও কি একই? না, ব্যাংকের সিস্টেমটা এটা না। ওকে, এখন ভাই এখানে একটা বড় সমস্যা। সমস্যাটা হচ্ছে ভাইয়া দেখেন, ব্যাংক আমার চিন্তা করে একটু অন্যভাবে ভাইয়া। ব্যাংক চিন্তা করে একজন কৃষক কয় টাকা নেবে, সর্বোচ্চ 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা দেওয়ার জন্য আমার যত পরিমাণ কষ্ট করতে হবে, সে একই পরিমাণ কষ্ট আমার একটা 50 লাখ টাকা দিয়ে যদি ইকবাল ভাই গাড়ি কিনে সেটা করতে হবে। তাহলে ব্যাংকের জন্য কোনটা মোস্ট প্রফিটেবল? 1 লাখ টাকার 50 লাখ টাকার ইকবাল ভাইকে লোন দিতে যে লাভ করতে হবে, সেটার জন্য 50 জন কৃষককে লোন দিতে হবে, তার মানে 50 গুণ পরিশ্রম। তাহলে আমার কোনটা করা উচিত ভাইয়া? এই কারণটা যদি ভাই আপনি একবার চিন্তা করে দেখেন, তাহলে কিন্তু ব্যাংকগুলো আসলে অতটা মোটিভেটেড থাকে না। তখন মোটিভেটেড কারা থাকে? এনজিও বলেন, মাইক্রো ফাইন্যান্স বলেন, ব্যাংক ওদেরকে টাকাটা দিয়ে দেয় যে বাবা আমি এগুলো পারবো না, বাবা তুমি নাও। ওই মাইক্রো ফাইন্যান্স ওরা কী করতেছে, ব্যাংকের কাছ থেকে বা ধরেন 7% 8% ইন্টারেস্ট রেটে টাকা পাচ্ছে, পেয়ে এটা 24% ইন্টারেস্ট রেটে তারা দিচ্ছে কাকে? কৃষককে। ভাই কৃষক কি সালেরা তো অভাগা? আপনি লোন পেলে 8% 9% পান সরাসরি ব্যাংক থেকে, আর কৃষককে নিতে হবে ব্যাংকের লোন ঘুরায় আরেকজনের কাছ থেকে 24%। তাও আবার প্রতি 15 দিন পর পর কিস্তি, যেখানে তার ইনকাম হবে হচ্ছে 5 মাস পরে। সেই জায়গাটার গ্যাপটা তোমরা ফিল আপ করতে পারছো? সেই গ্যাপটা ফিল আপ করতে পারছি কিনা জানি না, মানে শুরু করেছি। আমরা এখন পর্যন্ত 17,000 কৃষককে প্রায় 180 কোটি টাকার ফান্ড আমরা লোন ডিসবার্স করেছি আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে। তো সেই চেষ্টাটা আমরা করছি, সেটার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে যাচ্ছি, যেহেতু আমরা এজ এ ফিনটেক কোম্পানি। তো কোনো ইন্টারেস্ট নাই, সে ওটা বাংলাদেশ প্রফিট, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট। ধরেন আপনি ইনভেস্ট করেছেন অমুক কৃষককে, সেটা তো সেখানে প্রফিট। আর লোন যেটা ব্যাংকের লোন, সেটা সেন্ট্রাল ব্যাংক সেট করে দিয়েছে, সেই লোনটা ব্যাংক ইন্টারেস্টটা পাচ্ছে থ্রু আস 4% রেটে। যে কৃষক, আপনি যে চিন্তা করে দেখেন, 4% বাংলাদেশ ব্যাংক করে দিয়েছে, সরকার করে দিয়েছে, সেলিউট তাদেরকে। এখন এই কৃষক বলতো স্যার আমরা আগে 24% সুদ দিতাম, 15 দিন পর পর কিস্তি দিতাম, এই কিস্তি দেওয়ার জন্য আবার আমাদেরকে অন্য জায়গায় কাজ করতে হতো, আর এখন আমরা 4% ইন্টারেস্টে লোন পাচ্ছি, কিন্তু ঠিক 5 মাস পরে একবারে ধান বিক্রি করে টাকা পরিশোধ করছি। আমাদের অন্যের জমিতে কাজ করে কিস্তি দিতে হয় না, যে কারণে আমরা পুরো পরিশ্রমটা নিজের জমিতে করি, অথবা যদি অন্যের জমিতেও করে থাকি, সেই ইনকামটা দিয়ে ফ্যামিলিকে হেল্প করতে পারছি। অ্যাবসলিউটলি। তো এই জায়গাটা আসলে ভাই আমি যদি বলি আপনার আজকে আমি আপনার প্ল্যাটফর্মটায় আসতে চাই, এই সবচেয়ে বড় ইন্সপায়ারিং, আপনার এই প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ উদ্যোক্তা স্বপ্ন দেখে উদ্যোক্তা হওয়ার। তাদেরকে আমি যেটা বলতে চাই যে ওয়াই নট আপনারা এগ্রিকালচার টেকনোলজি নিয়ে কাজ করবেন না? একটু আমরা যদি এক্সাম্পল দেই যে তারা আসলে কোন কোন জায়গায়, এগ্রোর কোন কোন জায়গায় তারা মনোযোগ দিতে পারে। আমি কিছু উদ্ভট আইডিয়া বলি। হ্যাঁ বলো। যে আইডিয়াগুলো শুনলে আমাকে অনেক গালটালে দিতে পারে, প্লিজ তাকে থেকে মাফ চেয়ে নিলাম। আপনি দেখবেন ভাইয়া, ধান যদি মাঠে আসে, মাঠ থেকে উঠানো হলো ভাইয়া, তাহলে কি করতে হয়? উঠানে আমাদের ছোটকাল থেকে দেখে আসছি, উঠানে কি করতে হয়? 7 দিন ধরে ধানটাকে শুকাইতে হয়। কি যে কষ্ট ভাইয়া বলেন। তারপর বৃষ্টি আসলে আবার উঠে, বৃষ্টি আসলে তো কষ্ট 3 গুণ হয়। যদি বৃষ্টি নাও আসে, তাহলে যে বাড়ির মা, নানি, দাদিরা পা দিয়ে ঠেলে উল্টায়া দেয়, পাল্টায়া দেয়, করে না ভাই? করে কিনা বলেন? করে। আপনি দেখেন, আমি যখন থাইল্যান্ডে গেলাম, আমাকে নিয়ে গেল থাইল্যান্ডে, ওখানে ড্রায়ার বলে একটা জিনিস আছে। আমরা দেখতাম না ভাই গ্রামের বাজারে কি বলে ধান শুকাতে যায়, সরি ধান ভাঙাতে যায় ভাই, গ্রামে দেখি না যে এই আজকে একটু ধানটা ভাঙাই নিয়ে একটু পিঠা করব, করে কিনা ভাই ঢেকির বদলে। তো থাইল্যান্ডে আমি গিয়ে দেখলাম ভাই এরকম বাজারে এরকম বড় বড় ড্রায়ার আছে। কৃষকরা ধান ভাঙানোর মতন ভ্যানে করে ধান আনে ধানটা শুকাতে। যে কাজটা করতে 7 দিন লাগে, সেই কাজটা 6 ঘন্টার মধ্যে ধানটা শুকায় করকরা হয়ে, শুকনো হয়ে কৃষক এটাকে নিয়ে স্টোর করতে পারতেছে তার গোলায়। দাম বাড়লে বিক্রি করতে পারতেছে, অথবা ভালো দামে বিক্রি করতে পারতেছে, যেহেতু ভিজা ধান না। তার মানে সে একটা ড্রায়ার বসাইতে পারে। এক্স্যাক্টলি। এখন ভাই আপনি দেখেন
যখন ধানটা ভিজা থাকে তখন বড় বড় রাইস মিলাররা কিন্তু ওকে স্কুইজ করে, এই তোমার ধান ভিজা 1600 টাকা মন চলে কিন্তু তোমার 1200 টাকা দিব। আমি কিছুদিন আগে একটা ড্রায়ার একজন বসিয়েছিলেন, আমাদের একজন সায়েন্টিস্টের আবিষ্কার। আমি তাকে দেখলাম সে বছরে মাত্র 1 মাস এই ড্রায়ারটা চালায়। ড্রায়ারটা বসাতে তার খরচ, এটা একটু বড় ড্রায়ার, বেশি বড় ড্রায়ার, মানে 62 টন ক্যাপাসিটি পার ডে, অনেক বড়। সে সব খরচ বাদ দিয়ে 25 লাখ টাকা প্রফিট করে শুধু 1 মাস চালিয়ে। আমার লোকটাকে দেখে হিংসা হয়। কত টাকা লেগেছে ওটা বসাতে? টোটাল প্রায় 50 লক্ষ টাকা। 50 লাখ? 50 লাখ। ভাই আপনাকে যদি বলা হয় তুমি বছরে 11 মাস ঘুমাবা, 1 মাস কাজ করবা, 1 মাস কাজ করে তুমি 25 লাখ টাকা, 25 লাখ টাকা আর্ন করবা। কারণ এইবার সবচেয়ে বেশি হয়েছিল বৃষ্টির কারণে, কৃষকরা ধান খুব নষ্ট হয়েছে, কৃষকরা সবাই লাইন ধরে নিয়ে এসছে। তো উনি করেছেন কি, বলেছেন প্রতি মন ধান শুকাতে খরচ হবে 100 টাকা। কৃষকরা 100 টাকা দিয়ে প্রতি মন ধান শুকিয়েছে বৃষ্টি, এবং তার পার ডে ক্যাপাসিটি 62 টন, এবং সে 25 লাখ টাকা। আমি তখন বললাম 12 মাসে 2 লাখ টাকা করে যদি আমার বেতন হয় তাহলে কত টাকা? 24 লাখ টাকা। কামালাম 25 লাখ টাকা। তার মানে ঢাকা শহরে 2 লাখ টাকা বেতন কয়জনই পায়? আর যে 2 লাখ টাকা বেতন মাসে পায় সে তো মোটামুটি ভেরি লাক্সারি লাইফ, 2000 স্কোয়ার ফিট ফ্ল্যাট নিয়ে আরাম করে ঘুমায় থাকতে পারে। তো উনি বলে, দেখেন মাহমুদ ভাই, আমি আসলে বুঝছেন আমি এই 1 মাসের বেশি আমি আসলে চালাই না। আই লার্ন ইট ভাইয়া। আমি আপনাকে আরেকটা গল্প বলতে পারি। জিনিং মিল বলে একটা গল্প আছে। জিনিং মিল বেসিক্যালি কৃষকরা যখন তুলা করে, সেই তুলাটাকে আসলে প্রসেস করতে হয়। প্রসেস করে সেই তুলাটা বড় বড় স্পিনিং মিলটা কিনে নেয়। তো এই প্রসেসিং ফ্যাক্টরিটাকে বলে জিনিং মিল। তো এই জিনিং মিল আসলে ভাই দিতে 1.5-2 কোটি টাকা লাগে। জানেন ভাই, এই জিনিং মিলগুলো বছরের মতো কয় মাস চলে? 2 মাস। আমি একটা জিনিং মিলে গিয়েছি যশোরে, যে উনি বেশ কিছু অ্যাডভান্স মেশিনারিজ দিয়েছেন, যে কারণে ওনার প্রফিটেবিলিটি বেড়েছে। কারণ ওই তুলার গাছ থেকে তুলার আরও আদার্স প্রোডাক্ট সে বের করতে পারছে। ওকে, আপনি ভাই দেখেন, আপনি সবাই আমরা সয়াবিন তেল নিয়ে খুবই মুসিবতের মধ্যে আছি, কারণ ইম্পোর্ট হয়। সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ যারা ইম্পোর্ট করলে, এবং আবার সয়াবিন তেল খেলে হার্টের সমস্যা। বাংলাদেশে ভাই কেন ভাই আপনি কি বলে সানফ্লাওয়ার চাষ করবেন না? এবং বাংলাদেশে কেন আপনার ছোট্ট তেলের ফ্যাক্টরি দিয়ে সানফ্লাওয়ার অয়েল আপনি প্রোডাকশন করবেন না? আপনি কেন ভাই আমাকে যদি বলেন যে মাহমুদ, বিদেশ 5 লিটার সানফ্লাওয়ার তেলের দাম এই মুহূর্তে 2500 থেকে 3500 টাকা ইম্পোর্টেড। কালকে যদি আমাকে অফার করা হয় সয়াবিন তেলের দাম 5 লিটারের দাম 1000 আর সানফ্লাওয়ারের দাম 1500 টাকা, আমি তো সবার আগে সানফ্লাওয়ার অয়েল খাবো। সয়াবিন তেল খেলে তো আমার হার্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন, আমাদের সেই উদ্যোক্তারা কেন সয়াবিন তেল সানফ্লাওয়ারের মতন জিনিসটা কাল্টিভেশন করাটা শিখবে না? কৃষকদেরকে শিখাবে না, যে বললো যে ভাই শোনো, তুমি 400 কৃষক, তোমরা সবাই মিলে সানফ্লাওয়ার অয়েল চাষ করবা, করে আমি একটা ছোট্ট তেলের ফ্যাক্টরি দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল বানাবো, যেটা থেকে একটা সানফ্লাওয়ার অয়েলের ব্র্যান্ড হবে তীরের মতন, তীর সয়াবিনের মতন। সেই সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে আমি আবার মার্কেট করব দেশি সানফ্লাওয়ার অয়েল, তাও 1500 টাকা 1600 টাকায়। মানে কৃষির আপনি ভাই দেখেন যে 1 বিঘা জমিতে গ্রিন হাউস বা নেট হাউস করতে লাগে মাত্র 12 লাখ টাকা থেকে 13 লাখ টাকা। আপনার কাছে মনে হয় মাহমুদ অনেক টাকা। 1.5 বছরের মতো মোটামুটি টাকা তুলে আসবে, যদি আপনি 150 টাকা ধরে টমেটো বেচতে পারেন। ওইটার মধ্যে তো ভাই আপনি মূলা বেচবেন না, ওটার মধ্যে আপনি দামি সবজি করবেন। আপনি জাস্ট একটু ডেটা কালেক্ট করেন ভাই, যে এই মুহূর্তে আমরা কোন কোন সবজি আমদানি করি। চেরি টমেটো আমরা আমদানি করি, ক্যাপসিকাম, কালার ক্যাপসিকামটা আমরা আমদানি করি, আমরা হচ্ছে ভাই আপনার লেটুসটা আমদানি করি। তো আপনি চিন্তা করে দেখেন যে আমরা যদি একটা গ্রিন হাউস দিতে পারি 1 বিঘা জমির উপর, যেখানে আমরা আসলে মডার্ন টেকনোলজিতে, এবং ওই সবজিটা কিন্তু বিদেশে এক্সপোর্ট করা যাবে। কেন জানেন ভাই? কারণ ওটা তো গ্রিন হাউসে, ওটার ভিতরে কোনো পোকা নাই। আর পোকা না থাকার কারণে কি হয়েছে? কীটনাশক নাই। ইন্ডিয়ার একটা গল্প বলি ভাই লাস্ট। আমাদের দেশের সরকার অনেক টাকা খরচ করেছে কৃষকদেরকে গ্যাপ ট্রেনিং করার জন্য। গ্যাপ মানে হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। এটা যদি সার্টিফাইড হয় তাহলে আমরা কৃষি পণ্য বিদেশে আমরা এক্সপোর্ট করতে পারবো, আমেরিকা, ইউরোপে। ইন্ডিয়ান সরকার দেখলো যে ওরা যতই ট্রেনিং দেয় কৃষক তো এটা ফলো করে না। ও বললো না, আমরা ট্রেনিংয়ের পিছনে টাকা খরচ করবো না, আমরা
এই নেট হাউস বা গ্রিন হাউস যদি কেউ বসায় এবং এই 6টা ফসল যদি করে, যে 6টা ফসল গ্লোবাল এক্সপোর্টের জন্য ভয়ঙ্কর ডিমান্ড, 50% সাবসিডি। সাথে সাথে ভাইয়া বড় বড় কোম্পানিগুলা এক একটা সবজির আর ফলের ফ্যাক্টরি দেওয়া শুরু করলো। কিভাবে? এক একটা গ্রিন হাউস বা নেট হাউস 500 একর, 400 একর, 200 একর, বিশাল হোয়াইট শেড। দূর থেকে দেখে আপনি বলবেন মাহমুদ 200 একর জমি শুধু হোয়াইট একটা বিশাল বড় শেড, এটা কিসের ফ্যাক্টরি? ভাইয়া ওইটার ভিতরে আসলে মরিচের ফ্যাক্টরি, টমেটোর ফ্যাক্টরি, মানে টমেটোর প্রোডাকশন হচ্ছে, মরিচ প্রোডাকশন হচ্ছে। আর যেহেতু ওইটা গ্রিন হাউসে হচ্ছে, সারা বছর হচ্ছে, এবং ওইটার ভিতরে ভাইয়া কোনো পেস্টিসাইড স্প্রে করতে হয় না, কারণ ওখানে তো আসলে কোনো পোকামাকড় ঢুকে না। তার মানে ওইটা কী ভাইয়া? অর্গ্যানিক, নো কেমিক্যাল, ক্যানাডার ল্যাব, আমেরিকার ল্যাবের টেস্টে সার্টিফাইড, পাস, চলে যাচ্ছে গ্লোবাল মার্কেটে। আমি ভাইয়া এখনকার আমাদের যে 70-60% উদ্যোক্তা যারা আপনার কাছে আছে, আমি তাদেরকে নিয়ে আশাবাদী ভাইয়া, যে আম তো অনেক করলাম, এবার একটু অ্যাভোকাডো করি না, এক্সপোর্ট করব। আমার দেশের মাটি আল্লাহ জি রহমত দিছে, পৃথিবীর এমন কিছু নেই হবে না ইনশাল্লাহ। আমি একটা এক্সপার্টকে জিজ্ঞেস করেছিলাম আমাদের দেশে কি অ্যাভোকাডো হবে? বলে হবে, তোমাদের মাটি অ্যাভোকাডোর জন্য বেস্ট। ভাইয়া বাংলাদেশে এখন ভাই আমি অ্যাভোকাডো অস্ট্রেলিয়াতে গিয়ে আমি সকালবেলা ব্রেকফাস্ট করতে গেলাম, সবাই অ্যাভোকাডো। এক্স্যাক্টলি ভাইয়া। এবং ওই ব্রেডের মাঝখানে সুন্দর করে ডিম দিয়ে অ্যাভোকাডো দিয়ে, Exactly, অসাধারণ। তাহলে ভাইয়া আপনি যদি বলেন কালকে মাহমুদ আমার দেশে কৃষক কি প্রোডাকশন করলে অস্ট্রেলিয়াতে পাঠাতে পারবে? অ্যাভোকাডো। তো আমাদের নতুন উদ্যোক্তাদের কাছে আমার আসলে ওইটাই চাওয়া, যে দেখো আমরা যদি আসলে এই টেকনোলজি বেস এইদার সার্ভিস মডেল যেটা আমরা কৃষকদেরকে দিব, অথবা আমরা নিজেরাই আসলে ফার্মিং করব, যেটা আসলে আমরা স্বপ্ন দেখবো এক্সপোর্ট করার জন্য। এটার জন্য আমাদের কতটুকু পড়াশোনা করা দরকার, সেই পড়াশোনাটুকু ভাই, এটা কিন্তু আমি সবসময় বলি। দেখেন আমি খুব ইন্সপায়ার্ড, আমি জাস্ট লাস্ট একটা এক্সাম্পল বলি। আমার একটা বন্ধু, ও থাইল্যান্ডে ওর একটা এগ্রিটেক স্টার্ট আপ আছে, নাম হচ্ছে রুটস। হ্যাঁ, তো বন্ধুর গল্পটা বলি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এআইতে সে ব্যাচেলার্স করছে 2015 সালে। তার ওয়াইফ নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পাশ করছে সেম। তারপর তারা নিউ ইয়র্কে খুব হাই স্যালারিতে চাকরি করতো, দুজনই কিন্তু ইন্ডিয়ান ভাইয়া। তো 16, 17, 18, 3 বছর চাকরি করলো, অনেক টাকা কামাইছে, এত বড় ইউনিভার্সিটি, এত ভালো ডিগ্রি। বলতেছে আমরা জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলাম, অন্টারপ্রেনার হতে হবে, অন্টারপ্রেনার হবে। হঠাৎ করে তাদের মাথায় আসলো যে অন্টারপ্রেনারশিপ করবো এগ্রিকালচার নিয়ে। আচ্ছা, তো কম্পিউটার সায়েন্স, এআই, এগ্রিকালচার নিয়ে কী করবো? তাও আবার চিন্তা করলো কাজ করবে সয়েল নিয়ে। সয়েল নিয়ে ভাইয়া। তারপর ভাইয়া ওরা ইউটিউবে সয়েল সায়েন্স নিয়ে পড়া শুরু করলো, সয়েল নিয়ে, যেটা আমাদের এগ্রিকালচারের স্টুডেন্টরা পড়ে। তারপরে আমেরিকার বিভিন্ন প্রফেসরদের সাথে কথা বলা শুরু করলো, তাদের থেকে এই সয়েলের মডেল বুঝলো। বুঝে ও এমন একটা এআই অ্যালগোরিদম বানাইলো, যে এআই অ্যালগোরিদম দিয়ে হাজার হাজার সয়েল টেস্টের রিপোর্টকে ট্রেন করলো, যেটা দিয়ে ওই এআই অ্যালগোরিদম অর্গ্যানিক জৈব সারের ফর্মুলেশন ডেভেলপ করা শুরু করলো। ওয়াও। তারপরও চিন্তা করলো কোথায় এটা গিয়ে শুরু করবো ভাইয়া। ওনা ইন্ডিয়া যায় নাই, বলে ইন্ডিয়া তো অনেক এগ্রিটেক স্টার্ট আপ, আমেরিকায় থাকবো না, আমেরিকা অনেক ডেভেলপ। চলে গেল থাইল্যান্ডের চিয়াংমাইতে, গিয়ে ব্যাংকের অকশন করা একটা বিশাল ফার্ম হাউস ওদের সেভিংস দিয়ে $2 লাখ কিনে নিল, যেখানে ওরা ওদের R&D ল্যাব বসালো। আমি বললাম ভাই চিয়াংমাইতে কেন? বলে দেখো মাহমুদ, তোমাকে একটা মজার গল্প বলি। থাইল্যান্ড ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ হাই ভ্যালু রাইস এক্সপোর্টার, স্পেশালি জেসমিন, স্টিকি অ্যান্ড ব্ল্যাক রাইস। সো থাইল্যান্ডের ফার্মারদেরকে ফার্টিলাইজার নিয়ে খুবই কন্ট্রোল করতে হয়, না হলে ওদের চালটা আমেরিকা অথবা ইউরোপের মার্কেটে রিজেক্ট হয়ে যাবে। তার মানে কি এখানকার ফার্মাররা ভেরি কনসার্ন অ্যাবাউট দ্য কেমিক্যাল ইউজ দিয়ে। তার মানে আমার জন্য বেস্ট মার্কেট কোনটা? থাইল্যান্ড। আর আমার এআই দিয়ে আমি কি বানিয়েছি? জৈব সার, লিকুইড জৈব সার, আরও আদার্স, পুরোটাই কিন্তু এআই, নন এগ্রিকালচার। তো
হতে পারে আমি ইন্ডিয়ান, কিন্তু মার্কেট তো আমার জন্য আসলে থাইল্যান্ড। এই জন্য আমেরিকার চাকরি ছেড়ে নিজের জন্মভূমিতে না যেয়ে আমি গিয়েছি থাইল্যান্ডে, অ্যান্ড হি ইজ নাও ডুইং ভেরি গুড অ্যামাউন্ট ফার্টিলাইজারটা আমরা বাংলাদেশে মানে আনছি। তো এই কথাটা কেন আপনার মাধ্যমে আমি বলতে চাই, তুমি যদি ফিজিক্সে পড়ো, তুমি যদি ম্যাথসে পড়ো, ইয়াস এগ্রিটেক ইজ ফর ইউ। Yeah. ও এআই দিয়ে পড়ে এগ্রিটেক, ও এআই দিয়ে ফার্টিলাইজার ফর্মুলেশন বানিয়েছে। কারণ তুমি যদি ম্যাথসে পড়ো, তুমি স্যাটেলাইট ডেটা ক্যালকুলেশন করো, করে তুমি দেখো যে আসলে প্রেডিক্টিভ মডেল কি, যেটা দিয়ে আসলে ফসলের ন্যাচারাল ক্যালামিটিস থেকে ফসলকে বাঁচানো যায় কি না। তুমি যদি কেমিস্ট্রিতে পড়ো, তুমি ফর্মুলেশন বানাও যেটা দিয়ে তুমি চিন্তা করবে যে বেটার ফার্টিলাইজার কেমিক্যাল ফ্রি কী করা যায়। তুমি যদি বটানিতে পড়ো, বায়োলজিতে পড়ো, চেষ্টা করো যে কীভাবে করে ভালো বীজ উৎপাদন করা যায় যাতে আমাদের বীজ আরও বেটার করে। সো কৃষি এমন একটা জায়গা ভাইয়া, বিশ্বাস করেন, যেখানে আপনি আমাকে বলতে পারবেন না যে এমন কোনো সাবজেক্টের পোলাপান নাই যে কাজ করতে পারবে না। যেটা আমার ওই বন্ধু এআই নিয়ে পড়ে এআই দিয়ে সয়েলের ফর্মুলেশন ফার্টিলাইজার ফর্মুলেশন করতে পেরেছে। সো এই প্ল্যাটফর্মের থ্রুতে আমি আপনার মাধ্যমে আসলে এটা সবাইকে বলতে চাই, আসলে সত্যি কথা বলতে। মাহমুদ, আপনি বলছিলেন যে আপনি শুধুমাত্র বিজনেসটা স্টার্ট করার জন্য, রিসার্চ করার জন্য 6 বছর সময় নিয়েছেন, তারপর আপনি ম্যাচ খেলার জন্য ফিল্ডে এসেছেন, আগে নেটে প্র্যাকটিস করেছেন। সো ফিল্ডে আসার পরে 2021 থেকে আমরা যদি 26 এই টাইমটার মধ্যে বলি, আপনার কি পেছনে কোনো ভুল করেছেন এরকম কিছু মনে হয় যে না এটা এভাবে করা উচিত ছিল বা এই ভুলগুলো ছিল আমার? অবশ্যই, মানে আমার মানে প্রথম যেই মানে ভুলটা আসলে আমার কাছে মনে হয় যে আমি আসলে করেছি, সেটা হচ্ছে যে মানে আমি আসলে যখন শুরু করেছি তখন আমি আসলে টেকনোলজিতে আমার আসলে ইনভেস্টমেন্ট বা ফোকাসটা অনেক কম ছিল, কারণ আমি আসলে নন টেক, আমার কো-ফাউন্ডার নন টেক ছিল আর কি। তো আমি আসলে আমার কাছে মনে হয় যে এখন আমরা আসলে যে পরিমাণ টেকনোলজি নিয়ে কাজ করছি, যতটুকু অ্যাডভান্স করেছি, ওটা যদি আমি তখনকার সময় মানে এই প্রসেস অপটিমাইজেশন এবং এফিসিয়েন্সিটাকে আমি টেকনোলজি থ্রুতে করতে পারতাম, তাহলে হয়তো বা আমি আরও ভালো করতে পারতাম। দিস আর নাম্বার 1। নাম্বার 2 ভাই, আমার কাছে যেটা মনে হয়, এটা আমি আসলে একজন বড় একজন ফাউন্ডার, আমি তার নাম বলবো না, বা তার স্টার্ট আপকে আমরা সবাই চিনি, আমাদের প্রতিদিনকার কাজে তার স্টার্ট আপ লাগে। সে আমাকে একটা কথা বলেছিল, আমি কথাটা অ্যাগ্রিড। সে বলেছিল, মাহমুদ, এমন কোনো কোম্পানি বা আইডিয়া বা স্টার্ট আপ বানাবা না যেটা শুধু বাংলাদেশে তুমি করবা, সেটা একসাথে যাতে অন্যান্য দেশে তুমি এক্সপেরিমেন্ট চালাতে পারো, তুমি সেটা করবা। তো আমার কাছে এটা মনে হয়, দেখেন, আমি এটাকে অন্যভাবে নিচ্ছি না, আমি গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত আমি বাংলাদেশে আছি। আমি অনেক আগে দেশের বাইরে চলে যেতে পারতাম, আমি যাইনি। বাংলাদেশে এমন একটা দেশ, এখানে আসলে ধৈর্য রাখা খুব কঠিন কাজ, খুব কঠিন। মানে আমাকে যদি পৃথিবীতে যদি কখনো একটা ইন্ডেক্স করা হয় যে পৃথিবীর কোন দেশের ব্যবসায়ীদের ধৈর্য সবচেয়ে বেশি, দেখবেন বাংলাদেশ নাম্বার 1 হবে। বিশ্বাস করে আপনি ব্যবসায়ী ইকবাল ভাই, যে ধৈর্যের পরীক্ষায় এই দেশের ব্যবসায়ীদের থেকে ধৈর্যশীল আর কেউ নাই। ট্রু, ভেরি ট্রু। মানে এত অবস্ট্রাগলের এগেইনস্টে আমাদেরকে আগাইতে হয়, আমাদেরকে আগাতে হয়। তো আমার কাছে মানে চারিদিকে তো শুধু নাই 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 নাই, এত সেগুলোকে সমস্যা। আবার ইয়েস করতে হয়। এক্স্যাক্টলি, তার মানে আপনি চিন্তা করে দেখেন, ওই ইন্ডেক্স যদি করা হয়, সবচেয়ে ধৈর্যশীল হবে আমাদের দেশের ব্যবসায়ীরা। ভেরি ট্রু। তো আমার কাছে তখন মনে হয়েছে যে আরেকটা জিনিস, এই হতাশার মধ্যে মাঝে মাঝে না ইন্সপিরেশন দরকার হয়, মোটিভেশন দরকার হয়। তখন ওই যে আমি আমার ইন্ডিয়ান অন্য কো-ফাউন্ডার, স্টার্ট আপ ফাউন্ডারদের জন্য দেখি, তারা কিন্তু এরকম অনেক 2-3টা দেশের জন্য তারা প্রোডাক্ট ডেভেলপ করে, এক্সপেরিমেন্ট চালায়, আইডিয়া ট্রায়াল দেয়। তো তখন ভাই হয়তো অনেকটা সময় এরকম হয় যে ওই যে অপরচুনিটি মডেল, যে হয়তো বা অন্য দেশে ওখানে একটু বেশি গ্রো করেছে, স্পার্ক করেছে, সেটা আমার ওই হতাশাটাকে আসলে মোটিভেশনে দেয়। আরে আমি তো এটা ওই দেশে পারতেছি, বাংলাদেশে একটু দেরি হলেও পারবো আর কি। তো এইটা শুধুমাত্র বাংলাদেশের জন্য আসলে ব্যবসা করাটা আমার মনে হয়েছে যে আমি আসলে এটা আমার একটা বড় ভুল ছিল, যে আমি সবসময় বলি যে ডোন্ট ডু এনিথিং, এবং এটা আমার ওই বড় ভাইও বলছেন যে বাংলাদেশের জন্য ব্যবসা করাটা খুব কঠিন, বিকজ দিস কান্ট্রি অ্যাকচুয়ালি ইজ ভেরি টাফ, বাট এটা একটা ভালো দিকও আছে ভাইয়া। সুপার টাফ বলেই কিন্তু বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ অ্যাম্পল অপরচুনিটি। আমেরিকাতে খুব ইজি, এই জন্য কিন্তু কম্পিটিশনও হাই। এবং বলা হয় বাংলাদেশে যে রাস্তায় যে গাড়ি চালাইতে পারে
সে ওয়ার্ল্ডের সবচেয়ে এফিশিয়েন্ট ড্রাইভার, কারণ তার ধৈর্য, মানে নিয়ম না মানা, টেকনিক সব কিছু মিলে সে এত এক্সপার্ট। সো ট্রু, আসলে হার্ডেলের মধ্য দিয়ে মানুষ এফিশিয়েন্ট। আমাদের কোনো ফরেন ইনভেস্টররা যখন বাংলাদেশে আসে, আপনার কথার সাথে রিলেট করে বলি, তাদেরকে আমরা মাঝে মাঝে বলি যে তুমি কি গাড়ি ড্রাইভ করবা, অবশ্য অসম্ভব। আমি যত ভালো ড্রাইভারই হই, আমি ঢাকার রাস্তায় ড্রাইভ করার জন্য আমি আসলে ক্যাপাবল না। অ্যাবসলিউটলি ক্যাপাবল না। সো আমরা আমাদের আজকের আলোচনায় যেটা আমি সাম আপ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি বাংলা টাকায় বলি, আপনার ইনভেস্টমেন্ট আপনি তুলেছেন কত টাকা? অ্যারাউন্ড ভাইয়া 23 কোটি টাকা। 23 কোটি। আর এখন কোম্পানির ভ্যালুয়েশন বাংলাদেশি টাকা এখন প্রায় $11 মিলিয়ন, মানে 110 বা 130 কোটি টাকা। 130 কোটি টাকা। সো এবং পুরো জিনিসটাই অ্যাগ্রোতে। এবং আপনি যদি ক্লোজিং একটা নোট এরকম দেন আমাদের উদ্যোক্তাদের জন্য, যে কৃষিতে কতটা সম্ভাবনা তাদের জন্য পড়ে আছে। আমরা যদিও এর মধ্যে অনেক আলোচনা করেছি, বাট একদম পয়েন্ট করে যদি আমরা 5টা ফিল্ড আপনি বলেন যে এই ফিল্ডগুলোতে আপনাদের ব্যাপক ছোট ছোট ইনভেস্টমেন্ট করে আগানো সম্ভব। প্রথমত বাংলাদেশের এগ্রিকালচার মার্কেট হচ্ছে $50 বিলিয়ন মার্কেট। শুধু আমাদের দেশের এই 200 মিলিয়ন মানুষকে, মানে 22 কোটি মানুষকে খাওয়ানোর জন্য যে মার্কেটটা, এটা হলো $50 বিলিয়ন মার্কেট। মানে চিন্তা করে দেখেন বিশাল কত বড় মার্কেট, এবং কনজিউমারও আছে। হ্যাঁ এক্স্যাক্ট, ওইটাই বললাম, আমাদের নিজেদের কনজিউমার, আমি কিন্তু এক্সপোর্টের কথা বলিনি। নিজেদের মানুষকে খাওয়ানোর জন্য মার্কেট হলো $50 বিলিয়ন। তো আপনার প্রশ্নটার প্রথম উত্তরটা হলো, আমার উদ্যোক্তারা যখন আমাকে বলে কি করব, কোথায় করব, কিভাবে বেচবো, তা আমি তাদেরকে বলতে চাই $50 বিলিয়ন মার্কেট আপনার চোখে পড়ছে না? এক্স্যাক্টলি। এই মার্কেটটাকে আপনার কাছে এনাফ মনে হচ্ছে না? এক্স্যাক্টলি। তো 5000 মানুষকে নিয়ে চিন্তা করেন, 500 মানুষকে নিয়ে চিন্তা করেন, এইটা আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য নাম্বার ওয়ান দ্যাট আমি মানে বলতে চাই আমার দেশের তরুণ উদ্যোক্তা ভাইদেরকে, দ্য টপ লাইন থিংস। দ্বিতীয়ত ভাই আমি আসলে বলতে চাই যে আপনারা প্রথমে যেই রিসার্চটা করবেন, সেই রিসার্চটা হচ্ছে আসলে টু আইডেন্টিফাই দ্যাট যে কোন ফসলটা বা কোন ক্রপটা, সেটা আসলে আপনার ক্যাপাবিলিটি, আপনার সারাউন্ডিংস সব কিছুকে মিলিয়ে সাপোর্ট দেয়। কিন্তু সেই প্রোডাক্টটা বা সেই প্রজেক্টটা যেন অন্য ট্রেডিশনাল আরেকজন থেকে 3x মোর গ্রো করে, তাহলে ইউ আর ইন দ্য এগ্রিকালচার টেকনোলজি। মানে আমার কাছে এই জায়গাটা সবসময় আমি সবাইকে বলি যে ধরেন আপনি মনে করলেন যে, মানে এরকম এক্সাম্পল দেওয়ার অভাব নাই, আমি অনেকগুলো এক্সাম্পল অলরেডি দিয়েছি। এখন আপনার কাছে মনে হলো যে মানে আপনি কেন চিন্তা করবেন না, যে আপনি কেন আমার কাছে বলবেন মামুন ভাই কিছু তো একটা লস প্রজেক্ট, আমার এলাকায় আমার চাষায় টমেটো চাষ করে গরু রেখা হয়েছে, তাহলে যদি আপনি চিন্তা করে বের করতে পারেন এই টমেটোটাকে আমি গরুকে না খাওয়ায়া আমি এটাকে কি বলে, কি করলে এই টমেটো আমি আসলে অনেক হাই প্রাইসে বেচতে পারবো, সয়া সস বানাবো, কুড বি, মানে আমার কাছে মনে হয় সস বানানো থেকে শুরু করে হোক, অথবা আমি ওই যে বললাম আমি এমন সময় প্রোডাকশন করব যখন টমেটোর মার্কেটে ক্রাইসিস থাকবে। আমি আপনার 2টা এক্সাম্পল বলি, তাহলে আমরা 2টা আইডিয়া বলি, হয়তো ভালো লাগতে পারে, ফ্রি আইডিয়া। সো ভাই আমি ইন্ডিয়াতে দেখার সুযোগ হয়েছিল, বাংলাদেশে একটা এক্সপেরিমেন্ট চালানো শুরু করেছে, এটাকে বলে কন্টেইনার বেস কোল্ড স্টোরেজ। কন্টেইনার থাকে না ভাই ওইটা, তো ওখানে ওটা সোলারে চলে ভাইয়া, বুঝছেন? বাংলাদেশ শুরু করেছে আর কি। ওটা ইন্ডিয়াতে অনেক আগে থেকেই শুরু হয়েছে, প্রায় 15 বছর আগে থেকে, এবং এটা অনেক বড় কোম্পানি, আইআইটি কানপুর 2টা স্টার্টআপ ফাউন্ডার মিলে এটা বানিয়েছে, ইকোজেন কোম্পানিটার নাম আর কি, $800 মিলিয়ন কোম্পানি। তো ওরা আমাকে নিয়ে গিয়েছিল, তা আমি দেখলাম ভাইয়া যে এটাকে কি বলে, বিভিন্ন ধরনের ফল, লাইক ধরেন ভাইয়া ডালিম বা আদার্স, এটা ওরা যখন দাম কম থাকে তখন হচ্ছে কৃষকরা ওটা ওখানে রাখে, এবং এটা যখন দাম বেড়ে যায় তখন ওরা বিক্রি করে দেয়। তো এটা দেখে আমার মাথায় একটা কুবুদ্ধি আসছে ভাইয়া, কুবুদ্ধিটা আপনাকে বলি, ধরুন কারণ বাজারে প্রতিদিন কি পরিমাণ সবজি নষ্ট হয় ভাইয়া, অস্বাভাবিক। তো 2টা কারণ ভাই, একটা হচ্ছে কারণ বাজারের নিয়ম হলো রাত 12টার মধ্যে সবজি আসতে হবে, নাহলে কিন্তু সবজি ঢুকতে দিবে না, অথবা পরে আসলে কিন্তু সবজিগুলো নষ্ট হবে। দ্বিতীয়ত হলো ভাইয়া
সবজিগুলো যদি কোনো কারণে আজকে বেশি চলে আসে তাহলে আজকে বাজার দর কম, আপনাকে লস নিয়ে যেতে হবে, রাইট ভাই? ধরেন কারণ বাজারে আপনার একটা কোল্ড স্টোরেজ আছে, এরকম কন্টেইনার বেস কোল্ড স্টোরেজ। আজকে সবজি বেশি আসলো, তার মানে আজকে টমেটো বিক্রি হয়েছে 4 টাকায়। আপনি জাস্ট ওই সিন্দুকটা খুলে দিলেন, টমেটোগুলো ওখানে ঢুকে গেল। কালকে তাহলে টমেটো নষ্ট হলো না। কালকে বা পরশু দিন যেদিন টমেটো কম সাপ্লাই হলো, টমেটোর দামটা হচ্ছে 4 টাকা থেকে বেড়ে 6 টাকা হয়েছে, খুব বেশি না, মাত্র 2 টাকা আপনি বিক্রি করে দিলেন। ভাই 4 টাকা থেকে 6 টাকা হওয়া মানে কিন্তু 50% গ্রোথ। ঠিক এইভাবে করে যদি আপনি চিন্তা করেন ভাই, ওই কোল্ড স্টোরেজটা আপনি ঠিক ওই যে মহাস্থান এবং আমরা যদি নিমসার ওই যে কুমিল্লা ওইখানেও তো বিশাল সবজির বাজার। এক্স্যাক্টলি, বা ওইটার দিনসারা দিয়ে বসালেন ভাই আপনি, অথবা ভাই আপনি কথার কথা নরসিংদীতে বা মহাস্থানে বাজালেন, যে আজকে কি করলো কৃষকরা সবাই টমেটো নিয়ে আসছে, আজকে বাজার দর খুব খারাপ। আপনি কি করলেন, কৃষকদের কাছ থেকে টমেটোটা কিনলেন ঠিকই, হয় ওদেরকে ভাড়া দেন যে তোমার বিক্রি কেন করবা, রেখে দাও, অথবা আপনি কিনলেন, কিনে কোল্ড স্টোরেজে রাখলেন, ওই কন্টেনার স্টোরেজে। জাস্ট 4 দিন পরে, যেদিন মনে করেন এই এলাকার কৃষকদের টমেটোর শেষ, দামটা বেড়ে গেল, আপনি বিক্রি করে দিলেন। জাদুর বাক্স, জাস্ট খুলবেন আর বের করবেন, হয় রেন্টাল দিতে পারেন অথবা লাইক আমাদের ওল্ড কনসেপ্ট কোল্ড স্টোরেজ। দিস ইজ লাইক দ্যাট এক্স্যাক্টলি, কিন্তু এটা কন্টেইনার বেস এআই বেস কোল্ড স্টোরেজ, যেখানে আপনার অ্যাপ সেন্ট্রিক, যেখানে আপনি যদি অ্যাপে ক্লিক করেন and it's movable, you can set it here আপনি anywhere. মন চাইলে আপনি পুরো কন্টেইনারটাকে ট্র্যাকে করে এনে কারণ বাজার নিয়ে চলে আসেন। Exactly. অথবা আপনি ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে ভাই আপনার এই ওইটার মডেলটা হচ্ছে এরকম যে অ্যাপের মধ্যে সবগুলো সবজির নাম দেয়া আছে। টমেটো ক্লিক করলে ওটা মানে ইনসাইড টেম্পারেচারটা পুরোটাই কিন্তু টমেটোর জন্য হয়ে যায়। সো আমি যদি ভাই বলি, ধরেন দিস ক্যান বি লাইক দ্যাট ভাই, ধরেন দ্য ওয়ান আইডিয়া। অ্যানাদার আইডিয়া আমি অনেকদিন চিন্তা করতেছিলাম ভাইয়া, যে বড় বড় কোম্পানিগুলো ভাই জানেন সারা বছর কিভাবে আপনাকে আমের জুস খাওয়ায় জানেন? ওরা আমকে পাল্প করে বড় বড় কন্টেনারে রেখে দেয়, এবং সেই আমটার মধ্যে এবার আদার্স যা ইচ্ছা মিশায় আপনাকে আমাকে সারা বছর জুস খাওয়ায়। ভাই আপনি যদি ভাই দেখুন কন্ডেন্স মিল্কের কন্টেনার আছে না ভাই, কন্ডেন্স মিল্কের কন্টেনারে যদি ভাই ম্যাঙ্গোকে পাল্প করে রাখা যেত, ঠিক যেভাবে করে এবার মাশরুম এখন রাখে, এক্স্যাক্টলি, এবং আমের সিজনে আমও অনেক নষ্ট হয়। এক্স্যাক্টলি। ধরুন আপনি এটাকে এরকম টিনের কন্টেনারে, ওই কন্ডেন্স মিল্কের কন্টেনারে বা ওই যে ক্যান করে ম্যাঙ্গো পাল্পকে ক্যান করে রেখে দিলেন। আপনি কিন্তু সারা বছর আপনি ম্যাঙ্গো জুস খেতে চাইলেন, একটা বললেন এক ক্যান ম্যাঙ্গো দাও, আপনি খুললেন, ম্যাঙ্গোটাকে নিলেন, ব্লেন্ড করলেন, রিয়েল ম্যাঙ্গো জুস। অ্যাবসলিউটলি, যেটা দিয়ে কিন্তু প্রাণ, এবং বলেন বড় বড় কোম্পানিগুলো কিন্তু ওইটা দিয়ে সারা বছর আপনাকে জুস খাওয়াচ্ছে। প্রশ্ন আসতে পারে না যে ওরা সারা বছর যদি জুস খাওয়াতে পারে তাহলে তারা কিভাবে ম্যাঙ্গো পাল্প স্টোর করছে? অ্যাবসলিউটলি। সো আমার একদম শেষের দিকের যে প্রশ্ন, আমাদের বাংলাদেশের স্টার্ট আপ যে কালচার, বা মানে আমাদের ওই যে এগেইন তুমি যেটা বললা যে আমরা যে কোনো জিনিস নষ্ট করে ফেলি, আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে একটা কালচার তৈরি হয়েছিল যে তরুণ উদ্যোক্তারা, তোমাদের মতো বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা এখানে এসে নানান রকম আইডিয়া ইনজেক্ট করে ফান্ড রেজ করে একটা ইকোসিস্টেম কিন্তু মোটামুটি সরকারও এগিয়ে এসেছিল। কিন্তু কোনো একটা জায়গায় এসে আমরা আমাদের নৈতিকতার অবক্ষয় বললো বা যে কোনো বা একটা ইয়ো ব্যাপারও ছিল সেখানে, যে আমি টাকা উঠাবো, আমার ফাইন্যান্সিয়াল মডেল ঠিক নাই, আরওআই ঠিক নাই, আমি হিউজ একটা অফিস করলাম, বিশাল ডিপার্টমেন্ট হেড রাখলাম, অনেক টাকা বেতন দিলাম, তারপরে টাকা শেষ, আমি আর ফান্ড রেজ করতে পারতেছি না, আমার কোম্পানি বন্ধ হয়ে গেল, বা আমি 100 টাকা আমার জিনিসের কস্ট প্রাইস আমি বিক্রি করতেছি 70 টাকায় বা 50 টাকায়, আমি লাভে বিক্রি করতেছি না, আমি বার্ন, একটা দারুণ জনপ্রিয় শব্দ বার্ন করছি। এটা কেন? মানে এইটাতে কি তুমি পড়েছো নাকি এটার বাইরে থাকতে পেরেছো, বা এইটাতে আমরা পড়লাম কেন? আচ্ছা ভাই, আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে বার্নের প্যারায় আমি পড়েছি, আমি বার্ন করেছি, এখনো করছি। সো কারণ আমি যদি আমার নিজের জায়গা থেকে একটা এক্সাম্পল বলি ভাই, ধরেন আমি যে টেকনোলজিটা বিল্ড করছি, এই টেকনোলজি বিল্ড করতে যে টাকাটা খরচ হচ্ছে
সেই টাকাটাকে যদি আমি প্রফিট করতে হয় তাহলে এই টেকনোলজি ইউজ করে আমার ফান্ড ম্যানেজ করতে হবে হচ্ছে বছরে কমপক্ষে 100 কোটি টাকা। এখন আমি সেটা বছরে ম্যানেজ করছি এই টেকনোলজি ইউজ করে 50 থেকে 60 কোটি টাকা। তার মানে বাকি 40 কোটি টাকা আমি এখনো মানে গ্যাপে আছে, তো আমি বার্ন করছি, বাট গ্র্যাজুয়ালি আমি আসলে ওই 100 কোটি টাকার রাস্তায় যাচ্ছি। যখনই আমি যাব তখন কিন্তু আমি প্রফিটেবল হয়ে যাব, তখন আর আমার আসলে বার্ন নাই। সো স্টার্ট আপের একটা বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে ভাই আসলে যখন আপনি কোনো একটা টেক সলিউশন বানাবেন বা একটা টেকনোলজি বানাবেন, এটার জন্য একটা ইনিশিয়াল বিগ ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। এখন প্রবলেমটা হচ্ছে ভাই টেকনোলজির যে ইনভেস্টমেন্টটা এটা আসলে বাতাস, এটা চোখে দেখা যায় না। আর বাংলাদেশের অ্যাকাউন্টিংয়ের যে ল সে অনুযায়ী এই টেকনোলজিটাকে অ্যাসেট হিসেবে ডিক্লেয়ার করা হয় না। এই কারণে আমাদের দেশে স্টার্ট আপ জিনিসটা নিয়ে আমাদের মানে সাধারণ মানুষজনের একটা ভুল ধারণা আছে যে স্টার্ট আপ বানিয়ে আসলে চোখে দেখা যায় না কিন্তু টাকা নষ্ট। এটা আমি সব জায়গায় এক না, কিছু জায়গায় আমি আসছি ওই জায়গাটা, বাট আইডিওলজিক্যালি এটা একটা ফ্যাক্ট। ধরেন ভাই আপনার একটা বিজনেস আছে, সো আপনাকে যদি বলা হয় যে ইকবাল ভাই আপনার কত টাকার অ্যাসেট আছে, আপনি আমাকে বলবেন যে মাহমুদ আমার তো এত টাকার অ্যাসেট আছে, আপনি বলবেন সার্ভার এত টাকা সার্ভার এই। এখন আপনি যদি আমার কাছে যান তাহলে আপনি দেখবেন যে দ্য ক্রেডিট ইঞ্জিন, দ্য সলিউশনস, দ্য অটোমেশনস, দ্য ERP, এইটাই হলো আমার, এটার পিছনে আমার কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে মানে এখন এইটা তো চোখে দেখা যায় কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। এখন বাংলাদেশের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী আপনি আমাকে স্বীকৃতি দিচ্ছেন না এটা অ্যাসেট, তাহলে তো এটা আসলে এটাকে আপনি দেখিয়ে দিয়েছেন কি এক্সপেন্স। যদি আপনি একটা এক্সপেন্স দেখায় দেন ভাইয়া তাহলে কিন্তু এটাকে বার্ন হবেই। আমি যেটা একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে বলি ভাই, আজকে এই মুহূর্তে যদি আপনি গুগলে চেক করেন অ্যাপলের শেয়ার ন্যাসডেক আমেরিকা স্টক মার্কেটে কত 3.7 ট্রিলিয়ন ডলার ভ্যালুয়েশনে বিক্রি হচ্ছে, ট্রেডিং হচ্ছে। এখন যদি আপনি কালকে বলেন যে অ্যাপলের বাথরুমের যে বদনাস ওগুলোকেও অ্যাসেট ধরে একটা ভ্যালুয়েশন করা হোক, তাও মনে হয় না আপনি $4 বিলিয়ন অ্যাসেট পাবেন। পুরোটাই কিন্তু আসলে দ্য সলিউশন, দ্য সফটওয়্যার, দ্য টেক। সো কিন্তু আমাদের দেশে আসলে জিনিসটা আসলে খুবই কঠিন করা। এখন আসেন ভাই আসলে আপনার যে প্রথম পয়েন্টটা ছিল আসলে যে আমাদের দেশে আসলে ভাই আসলে যে স্টার্ট আপ বলেন বা টেকনোলজি বেসড বিজনেস বলেন, এইখানে আসলে দুই ধরনের মানুষ আসলে বিজনেস করতে আসছে ভাইয়া। এবং এটা কিন্তু ভাই শুধু স্টার্ট আপ হলেই এটা দোষ কেন আমরা নেব, এটা তো সব জায়গাতেই আছে ভাইয়া, সব জায়গাতে আছে। কারণ আমি যদি আপনাকে একটা মজার কথা বলি ভাইয়া, দেখেন যে 2005-07 পর্যন্ত আমার মনে আছে ভাই, তখন আমি মানে মেট্রিক পরীক্ষা দিই, তখন বাইং হাউস ইজ এ ভেরি কুল বিজনেস, রাইট ভাইয়া? তখন আমি মনে করেন যদি কাউকে জিজ্ঞেস করতাম তুমি উদ্যোক্তা হতে চাও, তুমি কি দিতে চাও, সবাই গেলে বাইং হাউস। সো এখন কেউ বুঝে দিছে, কেউ না বুঝে দিছে। সো দ্য পিপল গট লাইক দ্যাট ড্যামেজ। এটার জন্য কিন্তু আপনি RMG কে ব্লেম দিতে পারবেন না। সেম এজ লাইক ভাই ধরুন 2014 মানে আপনি ই কমার্সের, আমি জানি আপনি অনেক ওয়ান অফ দ্য এক্সপার্ট পারসন, আপনার যখন কোভিড হয়েছে ভাইয়া তখন আমার মনে হয়েছে প্রতি ঘরে একটা করে ই কমার্স হয়েছে। আপনি বলেন ভাই হয়েছে কিনা? তো এবং ঠিক কোভিড চলে গেল, সব ই কমার্স একসাথে বন্ধ হয়ে গেল। এবং আমার মনে আছে যে আমি এমনও মানুষজনকে দেখছি, আমার এক ভাগ্নি তখন নর্থ সাউথে পড়তো, আমার মনে আছে, ও আমাকে ফোন দিয়ে বলে খালু আমি ই কমার্স দিব, আমার বন্ধুদেরকে আমি সাথে ব্যবসা করব, মার কাছে 40,000 টাকা চাইছি, আপনি বলেন আমার মাকে 40,000 টাকা দিতে, আপনি তো এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেক কিছু করেন, আপনি মাকে বলেন আমি কিন্তু এন্টারপ্রেনার হতে চাই। তাই আমি বললাম ওয়েট তুমি কি করবা? বলে আমি তো নর্থ সাউথে পড়ি, আমার 2 বন্ধু তো নর্থ সাউথে পড়ে, আমরা বসুন্ধরার মানুষজনকে হোম ডেলিভারি দিব। তখন কোভিড চলে ব্লক। আমি বলছি ওকে, তারপর তো জানি না, আমি কোভিড শেষ হলে কি করবা? কোভিড শেষ হলে কি করবা আর বসুন্ধরার মানুষজন কেন তোমার থেকে নিবে? বলে না না, আমাদের ব্যাচের, আমাদের সেকশনের যে 100 জন বন্ধু আছে তাদের বাড়িতে আসলে আমরা মানে ফুড গ্রসারি দিব। আমি বললাম গ্রসারি কোত্থেকে দিবা? বলে এলাকার টঙের দোকানের মামা, এক দোকানদার মামারে বলছি মামা আজকে যা অর্ডার আসবে আপনার থেকে কিনে তারপর নিব। সো দিস ওয়াজ গুড ভাই, আমি এটাকে খারাপ বলি না। দ্য ক্রেজ ওয়াজ লাইক সামথিং দ্যাট যেটা আসলে এক্সপেরিমেন্ট লার্নিং হচ্ছে। কিন্তু এটার কারণে কিন্তু এক্সটার্নালি মানুষজন এটাকে আসলে ওই যে বাইং হাউসের কথা বললাম, ই কমার্সের কথা বললাম, বা আপনি যদি ভাই দেখেন ভাই যে 2016-17 দিকে ওয়েবসাইট বানানোর কোম্পানি বাংলাদেশে কি পরিমাণ বেড়ে গেছিল। হ্যাঁ, তো এখন আসার পরে সব সফটওয়্যার কোম্পানি মানে সবাই নিজের ওয়েবসাইট নিজেই বানাচ্ছে। তো এই জায়গাটা আসলে ভাই ব্যাপারটা হলো যে আমি সবসময় বলি পাঠাওয়ের জন্ম হয়েছিল, আমি বিলিভ দেখেছি ভাইয়া যে ওই আইডিয়া থেকে যে 1990 সাল থেকে চর এলাকায় মোটরসাইকেল দিয়ে রিক্সার মতো খ্যাপ দেওয়া হয় ভাইয়া।
মোটরসাইকেল দিয়ে রিক্সার মতো খ্যাপ দেওয়া হয় কোথায় ভাই সাতক্ষীর এসব জায়গায় চলা লাগে বাজারের মধ্যে এটাকে বলা হয় হেলিকপ্টার। হেলিকপ্টার, ইয়া আই হ্যাভ সিন দ্যাট। ওই হেলিকপ্টারের আইডিয়াটাকে কিন্তু ইলিয়াস ভাইরা যখন আইডেন্টিফাই করতে পারলো, আজকে দে মেড আ লাইক এ পাঠাও লাইক এ ভেরি বিগ কোম্পানি ভাইয়া। ট্রু। বা আজকে কামাল কাদেরের মতো মানুষ যখন ভাইয়া বিকাশের সেই প্রবলেমটা ওই কেনিয়া থেকে প্রবলেমটা দেখে এসে ভাইয়া যখন সলভ করতে পারলো, যে আমার বাবা যখন 2016-15 সালে আমাকে বলতো আমার টাকা মোবাইলে থাকবে, আমি বিশ্বাসই করি না, যদি কালকে ভাইগা যায় তাহলে আমার টাকা কই যাবে, আমি এইসবের মধ্যে বিশ্বাস করি না। আর আমার সেই বাবা এখন বিকাশ ছাড়া তার চলতে পারে না। তো এই জায়গাটা ইটস এ $1 billion কোম্পানি, ইটস লাইক অ্যারাউন্ড $3 billion কোম্পানি। আমি একটা মজার এক্সাম্পল সবার সামনে বলতে চাই ভাইয়া, বিকাশের 51% শেয়ারের মালিক হচ্ছে ব্র্যাক ব্যাংক, রাইট ভাইয়া? ব্র্যাক ব্যাংকের দাম হলো ভাইয়া 13,000 কোটি টাকা। বিকাশের দাম কিন্তু ভাইয়া $3 billion। বিকাশের মালিকের কোম্পানির ব্যাংকের দাম 13,000 কোটি টাকা, আর বিকাশের দাম কিন্তু $3 billion। $3 billion। তো আমি ওই জায়গাটায় আমি বলতে পারি যে আপনাকে, যে দেখেন ভাইয়া, যে অনেকে অনেক জায়গা থেকে আসবে, কেউ বুঝে আসবে, কেউ না বুঝে আসবে। এই এক্সপেরিমেন্টের মধ্যেই না ভাইয়া দেখবেন অনেকগুলা পাঠাও জন্ম হবে, অনেকগুলা বিকাশ জন্ম হবে। থাক না ভাইয়া, যে কিছু মানুষ তারা না বুঝে এসে একটু হাত পুরালো, আবার সে যখন হাতটা পুরাবে, আমি এটাকে পজিটিভলি দেখি ভাইয়া, সে তখন আরেকজনকে গিয়ে বলবে শোন আমি না আসলে না বুঝে এভাবে করে করতে গেছিলাম, হাতটা পুড়ছে, তুই কিন্তু এটা ভেবে চিন্তা করিস, তখন তার জন্য হাতটা আসলে হয়তো কম পুড়বে। এটাকে আমরা একটু পজিটিভলি নিই, ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ। থ্যাংক ইউ। আমি আসলে তোমার সঙ্গে আমার মনে হয় সারা রাত গল্প করতে পারতাম, মানে আমরা এতটা মজার মধ্যে ঢুকে গেছি। আমার ধারণা এখনো অনেক টপিক আলোচনা করা হয়নি, আমরা আরেকদিন বসবো অবশ্যই। অ্যান্ড ইটস লং টাইম, আমরা অনেক রাত হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা মানে দেশ আপনাকে সবসময় মনে রাখবে এই সুন্দর উদ্যোগের জন্য। আর আমি শুধু আপনার কাছে থেকে মানে আসছি এই একটা কথা, যে কথা বলতে, যে আপনার এত বড় প্ল্যাটফর্মের থ্রুতে ভাইয়া বিশ্বাস করেন আমাদের দেশ তেলের ক্রাইসিস চলতেছে, ইলেকট্রিসিটি ক্রাইসিস চলতেছে, সব ক্রাইসিস চলে, হরমুজ চলে, সব কিছু চলে। বাংলাদেশ কিন্তু দেউলিয়া হয় না শুধুমাত্র একটা কারণে, নিজের খাবার নিজের কাছে ছিল। শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছিল কেন জানেন ভাইয়া? খাবার ছিল না। সো আমাদের এই স্ট্রেংথটাকে ভাইয়া ধরে রাখার জন্য আমার মনে হয় ভাইয়া যে আপনার এই প্ল্যাটফর্ম মানে কুড বি দ্য বেস্ট প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে শোটা করার জন্য আমরা যে স্ট্রাগলটা করেছি আমি একটু বলে দিতে চাই। 1 ঘন্টা বিনা কারেন্টে আমরা এখানে বসেছিলাম গরমের মধ্যে, এবং জেনারেটর ফেল করেছে, সো আমরা কিন্তু একেবারে ফ্যানের মধ্যেও ছিলাম না। এটা একটা আমি থ্যাংক ইউ দিতে চাই তোমাকে যে তুমি কোঅপারেট করেছো। এটার সাথে একটা আইডিয়া মনে পড়লো, আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম, জাস্ট ছোট্ট করে বলি ভাইয়া। তো গ্রামে এখন 20 ঘন্টার বেশি কারেন্ট, 20 ঘন্টার বেশি মানে থেকেও বেশি লোডশেডিং চলতেছে, মানে কারেন্ট থেকে 3-4 ঘন্টা। তো আমার একটা ইঞ্জিনিয়ার আমাকে একটা খুব সুন্দর আইডিয়া দিল যে ভাই আমরা একটা পোর্টেবল পাওয়ার স্টেশন বানাইতে চাই। পোর্টেবল পাওয়ার স্টেশনটা কি? ওইটার মধ্যে 10টা সোলার প্যানেল থাকবে আর একটা ছোট টারবাইন থাকবে, এয়ার টারবাইন, যেটা দিয়ে ওই জেনারেটরটা চলবে। সো ধরেন ভাইয়া গ্রামের কৃষকের একজনের পাম্প আছে, সেটা ইলেকট্রিসিটির জন্য চলতে পারতেছে না, ও ফোন দিবে, ওর এই ভ্যানটা, ওই পোর্টেবল পাওয়ার স্টেশন ভ্যানটা চলে যাবে হচ্ছে, ইট কুড বি অ্যানাদার বিজনেস আইডিয়া, যে ওই কি বলে পাম্পের কাছে গিয়ে লাইনটা লাগাই দিবে, পাম্পটা চলা শুরু করলো, পানিটা চললো, আর ইলেকট্রিসিটি কোত্থেকে আসবে? ওই ভ্যানটার মধ্যে সোলার প্যানেল আর হচ্ছে এয়ার টারবাইন। তবে আমি লাস্টে যে কথাটা বলে শেষ করতে চাই, আমাদের বাংলাদেশে সবার মাথার মধ্যে এত বুদ্ধি, আমরা নিউক্লিয়ার প্লান্ট করতেছি, আমরা আমদানি করতেছি, এলএনজি করতেছি, কিন্তু আল্লাহর যে দান সৌর সোলার, সেইটাকে আমরা যদি 20 বছর আরও 20-30 বছর আগে থেকে আমরা পরিকল্পনা করতাম যে এটা দিয়েই আমরা চলবো, এটাই একটা মেজর আমাদের পাওয়ার হাউস হবে, আজকে হয়তো আমরা কোথায় যেতাম। আমি আপনার মাধ্যমে আজকে একটা কথা বলতে চাই, আমি চাই না যে দেশের সরকার আমাকে দেশদ্রোহী ভাবুক। ধরেন এই যে সোলার নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ করে বড় বড় প্রফেসররা, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, কুয়েট, কই আমি তো ভাই শুনি নেই বুয়েটকে বলতে আমাদের ইলেকট্রিসিটি 100% আমরা সোলার থেকেই নেই, এবং আমরা হচ্ছে উল্টা সরকারকে আমরা দেই। কই আমি তো শুনি নেই ভাই ঢাকা ইউনিভার্সিটি বলেছে যে আমরা তো 100% ইলেকট্রিসিটি আমাদের নিজেদের সোলার থেকেই নেই। অথবা বা কোনোদিন তো বুয়েট ডিক্লেয়ার করলো না
বা ঢাকা ইউনিভার্সিটি ডিক্লেয়ার করলো না আমাদের 100% রুফ কাভার্ড বাই সোলার। সোলার সো এই অ্যাটিটিউডটা আসলে আগে তো আমাদের নিজে মধ্যে কনজিউম করতে হবে। আসতে হবে। থ্যাংক ইউ, আমরা এই আবেদনটা করে রাখলাম সবার কাছে জি, জি, যে আমরা অবশ্যই। সোলারের দিকে আগাই। অবশ্যই রিনিউয়েবল এনার্জির দিকে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই। আমার আজকের আলোচনাটা এত মুগ্ধ হয়ে আমি শুনছিলাম এবং এত ভালো লাগছিল যে মানে আমি সবসময় আপনাদেরকে বলি যে ফাইন্ড আউট ইউর হোয়াই, আমি কি করতে চাই, কেন করতে চাই, কিভাবে করতে চাই। আপনি যদি প্রশ্ন করা না শেখেন, নিজেকে করেন, আপনি অন্যকে প্রশ্ন করার দরকার নেই, নিজেকে প্রশ্ন না করতে পারেন আপনি আসলে উত্তর খুঁজে পাবেন না, আপনি কখনো স্বপ্নের দেখা পাবেন না। এই যে আজকে আমাদেরকে মাহমুদ যে গল্পটা বলল যে নানির গরু বর্গা দেয়া, আরেকজনের সাথে প্রফিট শেয়ারিং করার যে কনসেপ্ট, সেখান থেকে বিজনেস মডেল তৈরি করে আজকে সে 22 কোটি টাকা রেজ করেছে এবং যার এখন কোম্পানির ভ্যালু প্রায় 130 কোটি টাকা। চিন্তা করেন শুধু কত বয়স হয়েছে তার। সো এই যে একটা ছোট স্বপ্ন একটা মানুষের চিন্তাকে কোথায় নিতে পারে। এবং আজকে আমাদের পুরো আলোচনাটা ছিল এগ্রিকালচার সেক্টরকে নিয়ে। এগ্রোতে টেকনোলজিকে অ্যাড করে ট্রেডিশনাল যে আমাদের চাষাবাদ বা ট্রেডিশনাল যে আমাদের প্রোডাকশন সেগুলোকে বাদ দিয়ে, এবং এইখানে চেইন আছে। আপনি যদি চিন্তা করেন একেবারে বীজ থেকে সার থেকে শুরু করে ফসল উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত পুরো চেইনটাকে, এবং দেখেন স্টার্ট আপগুলো কেন ভালো করেছে মাঝখানে এগ্রো নিয়ে, কারণ এইটা গ্রামের কৃষক থেকে ঢাকায় আসা পর্যন্ত মাঝখানে দাম হয়ে যাচ্ছে 3 গুণ। তাহলে আমি যদি সরাসরি গ্রাম থেকে ঢাকায় আনতে পারি এবং সেখানে আমি যদি 30-40% প্রফিট করি, তাও দাম হবে মানে 1/3। তাহলে এই যে মাঝখানের জায়গাগুলো ভেঙে দিতে পারে কে? টেকনোলজি। মাঝখানের জায়গাগুলো ভেঙে দিতে পারে যোগাযোগ। সো এই জায়গাগুলো তৈরি করার আসলে অনেক সম্ভাবনা, কারণ আমাদের খেতে হবে এবং এখানে 18-19-20 কোটি মানুষ আছে, এদেরকে খাওয়াইতে হবে। এত বড় সম্ভাবনা। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা 1 কোটি তরুণ তরুণী শুধুমাত্র এগ্রোতে আমি মনোযোগ দিব, আমার মনে হয় দেশ চেঞ্জ হয়ে যাবে এবং এটা পসিবল এবং ভায়াবল। সেই বার্তাটা দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করছি। অনেক ভালো থাকবেন।